এরা এরা কারা? বলো না যে পাঠাই দিতে, আমার চেক করে আমি দুই একটা জিনিস গাইড করা লাগবে, পাঠাই দিই। এটা আমিও এটা তো নিয়ে তার মতো দিয়ে দেবো। 26-এ না, আমি বারবার বলতেছি, বারবার বলতেছি, বলা না তারা কালকে আপনি এগুলো বেঁধে দিলেন। এটা কিসের অবজারভেশন? এটা কিসের ইনফরমেশন? না না ঠিক আছে। না না এগুলো কোনো এগুলো আমাদের ঠিক আছে। তখন দাঁড়া হয়েছে কিন্তু পরে দেখা যায়নি, 5-2 মিনিট লাগবে না দেখতে, ছোট কাজ ঘুরলেই হবে। আমি এটা অফ করে দিলাম। জানো ঈদের কি? দেখেন যাওয়ার সময় বাগানে দরকার না তোমার এটা থেকে দরকার, মরে যাবে বাগান দরকার। হয়েছে হয়েছে, ওটা বাদবেন না, ফাইল বাদবেন না দিলাম। না বাবা, আমি রেগুলার, এটা আমার স্পেশাল, এটা রেগুলার আমার এই বেরোচ্ছেন আপনার ইয়ে কি ওই দুটো কি হলো বন্ধ ছিল যে রিল্যাক্সিং কথা কই না আমার তো মুখে সমস্যা কথা কথা বাইরে জাস্ট একটু দেখা দিন হ্যাঁ আমার হায়ার দেয়া লাগে ওই বাসাটা ওটা হয় না। মনে ভুলে গেছে, আমি দাঁড়াইছিলাম তখন আমি ভুলে গেছি। ইয়েতে উঠলে আমি ডিসকানেক্ট হয়ে যাবো না? কাজ করে না সবসময়, তো একটা কাজ করতে গেলে মাঝখানে তো অনেক সব কাজই করে লিফটের উঠলে জানি সার্টিফিকেট চেক দিতেছিল মনে হয়। না, পরে তো নেই, সবসময় তো করে বলতেছি। না, আমি দাঁড়া দিয়েছি, আমি দেখলাম না, আমি 3-4 বার বলছি বলে দাঁড়ান 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 দাঁড়ান। লিফটে উঠলে তো ডিসকানেক্ট হয়ে যাবো। ডিসকানেক্ট হয়ে যাবো না লিফটে উঠলে? ক্লাস নেট নেই, আছে। ডাটা থাকলে ডাটা দিয়ে দিতে, লিফটে উঠলে যাওয়ার সমস্যা নেই তো, পরে যাওয়া পারি না। লিফট এত শব্দ করে আসতেছে। আচ্ছা দেখি। আচ্ছা, কি এসুরেন্স কেটে দেন, বিজনেস লোন। বাইরে যাবে।
আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কিছু সময়ের জন্য অপেক্ষা করছি আইসিএবি থেকে হোস্ট করে দেওয়ার একটা বিষয় আছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা তো ইতিমধ্যে 2-3টা ক্লাস করে ফেলেছেন। 2-3 দিনে নিশ্চয়ই 3 দিন হলে 3টা ক্লাস করেছেন, তাই না? ওকে। আমাকে যতক্ষণ না হোস্ট করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে কনভেনিয়েন্টলি আমি ক্লাসটা আসলে নিতে পারছি না। তো এর আগ পর্যন্ত আমরা একটু আলাপ পরিচয় করি নিজেদের মধ্যে। প্রথমে আমার পরিচয়টুকু আপনাদেরকে দেই। আমার নাম আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে। আমি একটা অডিট ফার্মের পার্টনার হিসাবে কাজ করি। আমার ফার্মের নাম হচ্ছে রহমান আনিসান কোম্পানি। আমি 2024 সালের মে মাস থেকে প্র্যাকটিসে আছি। জি, বলো মামুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে আপনাকে হোস্ট করে দিচ্ছি। হুম, দাও। স্যার করে দিয়েছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজনকে কো হোস্ট করে দিয়ে, আচ্ছা দিয়েছো, ঠিক আছে, স্যার ওকে। দিয়েছি, একজন সিআর আছেন ইসরাত জাহান। ঠিক আছে, ওকে মামুন, থ্যাংক ইউ। যেখানে ছিলাম, আমার পরিচয়, আমি 2024 সালের মে মাস থেকে প্র্যাকটিসে আসছি। এর আগে আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্পোরেটে কাজ করেছি। আমি গ্রুপ অফ কোম্পানিজে কাজ করেছি, অর্থাৎ গ্রুপ অফ কোম্পানিতে সেখানে লিস্টেড, নন লিস্টেড কোম্পানি ছিল, রিয়েল এস্টেট ছিল, গার্মেন্টস ছিল, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, অনেক ধরনের বিজনেস ছিল। আপনার নাম শুনে থাকবেন, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সেখানে আমি আমার কর্পোরেট ক্যারিয়ার শুরু করেছিলাম। এরপর আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেছি 5 বছর। আমি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এনবিএফএ সেক্টরে কাজ করেছি 7.5 বছর। একটা বড় কর্পোরেট অফিসে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। আমি অলমোস্ট 17 ইয়ার্স কাজ করেছি কর্পোরেট সেক্টরে। দেন আমি অডিট প্র্যাকটিসে আসছি গত বছরে। আমি আপনাদের ডেটাবেসটা দেখেছি, অর্থাৎ আপনারা যারা বিজনেস লতে এনরোলমেন্ট করেছেন, আপনারা যারা বিজনেস লয়ের জন্য ক্লাস করার জন্য এনরোলমেন্ট করেছেন, টোটাল সংখ্যা হচ্ছে 161 জন, 161। আউট অফ দিস 161, so far 85 joined today. So interestingly, I didn't find anyone who is in the farm. It means everyone who are attending, যারা সবাই প্রি আর্টিকেলশিপে আছেন, যদি আমি ভুল না করে থাকি। am I right? Is there anybody who is in farm? Any farm? নো স্যার। Nobody. তো 161 জনের মধ্যে ফার্ম, আগে একটা সময় ছিল যখন আমরা এই প্র্যাকটিসটাই দেখতাম না, আমরা দেখতাম সবাই কোনো না কোনো ফার্মে আছে। তো প্রি আর্টিকেলশিপটা আপনাদের জন্য একটা মধুর সুযোগ, আবার মধুর সমস্যা। প্রথম হচ্ছে মধুর সুযোগটা কি? সুযোগটা হচ্ছে আপনি ফার্মে আসার আগেই এই প্রফেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে নিতে পারছেন। আর সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের যে পরীক্ষাগুলো হয়, এটা অ্যাকচুয়ালি, আমি সবসময় বলি যে 50-50 হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 50 হচ্ছে থিওরিটিক্যাল। তো এই জন্য আপনারা ওই ফ্লেভারটা যখন নিতে পারবেন, তখন নিজেকে আরো বেশি বেশি পরিমাণ গুছিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে সাদিয়া ইসলাম মৌ কি আছে? সাদিয়া? স্যার সাদিয়া না, ইশরাত জাহান মৌ। না, সাদিয়া ইসলাম মৌ আছে কেউ? নাই। সাদিয়া থাকলে ভালো হতো। আমি যতদূর জানি সাদিয়া আমাদের ইনস্টিটিউটে চাকরি করে, সেই জন্য ওকে আমি খুঁজছিলাম। এনিওয়েজ, আচ্ছা, আপনারা যারা এখানে স্যার জয়েন করেছেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওই যে যেটার কথা বলছিলেন না, আর্টিকেলশিপ স্টুডেন্টের কথা, অ্যাজ ফার অ্যাজ জি। আই নো স্যার, আর্টিকেলশিপ স্টুডেন্টদেরকে বেসিক্যালি সেকশন এ তে রাখা হয়। মানে সেকশন এ তে যারা আছে তারা সবাই মোটামুটি হচ্ছে আর্টিকেলের আন্ডারে, অ্যান্ড আচ্ছা, বাকি ফার্মে তিনটা আছে। সেকশন মিক্সড। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ। ভালো লাগছে এই কারণে যে আমি যখন ক্লাস করাবো তখন দেখবেন যে আমার কাছ থেকে আপনারা ফার্মে কি হয়, কিভাবে কাজ করে, এই জাতীয় গন্ধ পেয়ে যাবেন। দ্যাট উইল বি ইউর এক্সপেরিয়েন্স, বাট রিয়েল লাইফ না, ভার্চুয়াল লাইফ এক্সপেরিয়েন্স। যখন আপনি ফার্মে যাবেন, আপনার কোয়ালিফাইড এই যে প্রি আর্টিকেলশিপ থেকে যখন ফার্মে যাবেন, তখন দেখবে যে হ্যাঁ, স্যারের কথা তো ঠিক আছে। ওকে, নাও আমার একটা জিনিস জানার ছিল যে আপনাদের মধ্যে কয়েকটা ক্যাটাগরিতে আমি স্টুডেন্ট পাই প্রি আর্টিকেলশিপে। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে, একটা হচ্ছে যারা পিওর স্টুডেন্ট, অর্থাৎ কর্পোরেট জগতে নাই, এটা একটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে যারা প্রাইভেট কাজ চাকরি করেন। 3 নম্বর হচ্ছে যারা সরকারি অফিসে চাকরি করছেন। আরেকটা ক্যাটাগরি পাওয়া যাচ্ছে যারা নিজেরা সার্ভিস করে, লাইক ব্যবসা করে বা কনসাল্টিং সার্ভিস করে, অর্থাৎ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কাজ করে। তো আমাকে আহ, একটু যদি বলতেন যে আপনাদের মধ্যে কারা প্রাইভেট জব করছেন, আপনারা বলবেন এইভাবে, আপনারা সবাই একটা হ্যান্ড রেজ করবেন। আমি একটু দেখতে চাই যে প্রাইভেট, সরি, হ্যাঁ, প্রাইভেট জবে কারা কারা আছেন। যদি হ্যান্ড রেজ করেন আমি একটু চিন্তা সুবিধা হবে আমার জন্য। কিশোর বিশ্বাস, রাজিয়া সুলতানা, ফারিহা, লামিসা। সোফার আমি 3 জনকে পাচ্ছি আউট অফ 99। 4 জন। কিশোর, রাজিয়া, ফারিহা, মিমি, তারিক বিন হাবিব, সৈয়দ রমিত রহমান। ওকে, জুয়েল ভুইয়া। হ্যাঁ, ইট মিনস 9-10 out of 99 are working in a private institutions. Okay, let's meet them. কিশোর, আপনি কোথায় কাজ করেন? রাজিয়া? আসসালামু আলাইকুম, আমি এক্সিম ব্যাংকে আছি, সিনিয়র ব্যাংকে আছে। প্রিন্সিপাল অফিসার হিসেবে। ওকে, তারিক? আসসালামু আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আবুল খায়ের আছি। আবুল খায়ের আছেন। ওকে, স্যার আমি লুৎফুল কিশোর কবির? স্যার। আমি আচ্ছা, এখন আমি সবাইকে হয়তো জিজ্ঞেস করতে পারবো না, সময়ের স্বল্পতা আছে, ক্লাসও স্বল্পতা আছে, আবার ইফতার আছে, সবকিছু মিলিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। আপনারা সবাই কাইন্ডলি একটু যদি হাতটা নামিয়ে ফেলুন। নাও আই ওয়ান্ট টু নো, ইজ there anybody came from any government institution? স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি আমাকে নক করছিলেন কিন্তু আমি কথা বলতে পারি না। আমি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা ফরেন কোম্পানি রোইন ওয়ার্ল্ড নাম, সেখানে আছি অ্যাকাউন্টস হিসেবে। আচ্ছা, কোথায়? এই রূপপুর মানে কি ঢাকার বাইরে নিশ্চয়ই? হ্যাঁ, ঢাকার বাইরে ঈশ্বরদীতে স্যার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা সেটা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, আমি বাংলাদেশ ব্যাংকে আছি আর কি, জয়েন্ট ডিরেক্টর হিসেবে। বাংলাদেশ ব্যাংকে আছেন। হারুনুর রশিদ ভাই? জি। ওকে, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি এখন হচ্ছে ডসে, ডসের আরবিএস দশ। ইমপ্লিমেন্টেশন সেলে আর কি। তাহলে আপনাদের কাছ থেকে ছুটি ছাটার খবর পাওয়া যাবে। ওকে, আপনি কি কোন ডেজিগনেশন হোল্ড করছেন? আমি এখন হিসেবে জয়েন্ট ডিরেক্টর। জেডিতে আছেন, আচ্ছা, ঠিক আছে। কথা হবে ইনশাল্লাহ আপনার সাথে আবার। ইনশাল্লাহ। or anybody working any? সালামালাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি গোপাল সাহা, উপপরিচালক, অ্যাকাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক থেকে বলছিলাম। আলহামদুলিল্লাহ, নাইস মিটিং ইউ। or anybody থ্যাংক ইউ। সরকারি বা অটোনমাস বডিতে কাজ করছেন? আচ্ছা, গুড দুজনকে আমরা গুড পেয়েছি। আফটারনুন। প্লিজ, সুরভি ঘোষ। আমি সুরভি ঘোষ, অ্যাডিশনাল ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, অফসেট সুপারভিশনে আছি। আলহামদুলিল্লাহ, কথা হবে আপনার সাথেও। থ্যাংক ইউ। 3 জন আমরা পেয়েছি বাংলাদেশ ব্যাংকে কাজ করছেন। আমি গত সেশনে যখন ক্লাস করিয়েছিলাম তখন বাংলাদেশ ব্যাংক থেকে একজন ছিলেন, তিনি কাজ করছেন। ভালো, আমার খুব হ্যাপি। বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সাথে আমি দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আমার আছে।
আমি আপনাদেরকে বলেছি আমি এনবিএফএস সেক্টরে 7.5 বছর কাজ করেছি। তো ওই সময়টা আমাদের বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কাজ হচ্ছে। স্পেশালি আমি ডিএফআইএম এর সাথে কাজ করেছি, এবং আপনারা জানেন যারা বাংলাদেশ ব্যাংকে আছেন কোন কোন ডিপার্টমেন্টের সাথে আমাদের কাজ হয়। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আর আজকে আমি এখন যেটা দেখতে পেয়েছি যে আপনারা যারা কাজ করছেন এর বাইরে বাকি সব স্টুডেন্টরাই হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট। তো আমাকে ওই প্ল্যান করেই ক্লাস করতে হবে, করাতে হবে। তো আমি যেটা টার্গেট করেছি যে আমার কয়েকটা সেগমেন্টে ইউজুয়ালি আমরা যেহেতু বিজনেস লতে আপনারা জানেন কিনা জানি না, বিজনেস লতে 2জন টিচার। তো একজন টিচার হঠাৎ করেই সাডেনলি আমেরিকা সেটেল হয়ে যাওয়ার কারণে আমাকে এই পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিতে হচ্ছে। এবং আমি মনে করি বা আমি বিলিভ করি যে এই সাবজেক্টটা আপনারা যখন আমার ক্লাসটা শেষ করবেন, শেষ করার পরে আপনাদের কাছে সেই কনফিডেন্সটা তৈরি হয়ে যাবে, যে কনফিডেন্সের কারণে আপনারা ইনশাল্লাহ অ্যাটলিস্ট পরীক্ষায় ফেল করবেন না যদি আপনারা অ্যাটেন্ড করেন। এবং খুব আমার ক্লাসগুলো খুব অ্যাটেন্টিভলি আপনারা দেখবেন, আমি যে প্র্যাকটিস গুলো করাবো সেগুলো যদি দেখেন। এবং আমি যতদূর দেখেছি ক্লাস সেশনেও স্টুডেন্টরা বলেছে যে তারা যারা ভালোভাবে ক্লাস করতে পেরেছে তারা একটা বড় অংশই পাশ করেছে। এই সাবজেক্টটা ছোট সাবজেক্ট, 50 মার্কের সাবজেক্ট, বাট এখানে কিন্তু আইন অনেকগুলো। আমি জানি না আপনারা সিলেবাসটা কেউ দেখেছেন কি, যদি আমাকে কেউ হেল্প করেন যে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন ল এই বিজনেস আপনাদের আছে। হু ওয়ান্ট টু হেল্প মি? আপনি কি ইন্ডেক্স জানতে চাচ্ছিলেন? আমি কোন কোন ল আপনাদেরকে পড়তে হবে সেটা জানতে চাচ্ছি। স্যার কোম্পানি একটা তো জানে স্যার, কোম্পানি অ্যাক্ট 1994 যেটা, সেটা হুম করতে হবে। হুম হুম। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881, Sale পার্টনারশিপ of অ্যাক্ট goods 1942 আর কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। পার্টনারশিপ অ্যাক্ট। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। আপনারা প্রথম যেটা করবেন, কোন আইনটা কত সালের সেটা যেন মুখস্থ থাকে, সেটা ট্রাই করবেন। এটা ভুলে যাবেন না, এটা দেখতে খারাপ লাগে যে আমি যে আইনটা পড়ছি সেই আইনটা কত সালে সেটা আমি জানি না। প্রথমে কাজ হচ্ছে সেটা মুখস্থ করা। আচ্ছা, এই যে আইনগুলো, এই আইনগুলোর মধ্যে আপনার সিলেবাস, আপনাদেরকে কিন্তু সিলেবাসে ঢুকতে হবে। বিকজ যখন সিলেবাসে যাবেন তখন দেখবেন পুরো আইনটা কিন্তু কভার করছে না। অর্থাৎ সি এর সার্টিফিকেট লেভেলের যে কটা আইন পড়তে হয় সেই আইনের পুরোটা কিন্তু সিলেবাস কভার করছে না। তার মানে কি, ওখান থেকে পার্টিকুলার কিছু কিছু জায়গা আমাদেরকে পড়তে হবে, তার পুরোটা পড়তে হবে না। আমি যে প্ল্যানটা করেছি, আমি একটা কোনো কোনো আইন আমি আপনাদের ম্যানুয়াল থেকে যাব, বিশেষ করে কোম্পানি আইন। আমি এটা পুরোটাই আপনাদের ম্যানুয়াল ধরবো। আমি যেদিন কোম্পানি আইন পড়ানো শুরু করব, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের হাতে যেন ম্যানুয়ালটা থাকে, এটাতে যেন ভুল না হয়, 1 নম্বর। বাকিগুলো আমি আপনাদের সাথে ডিসকাশনে যাব, আপনাদের সাথে আলোচনা করার পরে আপনাদের আমি সরাসরি নিয়ে যাব মাল্টিপল চয়েস কোশ্চেনে। কারণ ওই রকমই তো হবে, আপনাদের তো সার্টিফিকেট লেভেলটা মাল্টিপল চয়েস কেন্দ্রিক। এমন ভাবে আমি আপনাদেরকে প্রিপেয়ার করতে চাই যে আপনারা পরীক্ষার হলে গিয়ে আপনাদের পরীক্ষাটা খুব যত্ন করে আপনারা দিতে পারেন এবং গোছানো ভাবে দিতে পারেন, এবং দিলে একটা কনফিডেন্স নিয়ে যেন হল থেকে বের হন যে আমি 25টার মধ্যে অ্যাটলিস্ট 20 কোয়েশ্চেন্স আমি রাইট আনসার পাবো এবং এই জন্য আমি পাস করবো। ঠিক আছে? সেই জিনিসটা আপনাদের মধ্যে আমি গ্রো করাতে চাই। তো যেটা বললাম যে কোম্পানিটা আমি ম্যানুয়াল ধরবো, বাকিগুলো কিন্তু আমি ম্যানুয়াল থেকে যাচ্ছি না। বাকিগুলো আমার প্রিপেয়ার্ড ম্যানুয়াল আছে, স্টাডি ম্যাটেরিয়াল আছে। প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর আমি আপনাদেরকে আমার এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করব। আমি অনেক সময় দেখেছি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে ক্লাসটা নেই, আপনারা শুনলে অবাক হতে পারেন যে আমি দীর্ঘ 11 বছর ধরে এই সাবজেক্টটাই আইসিএবি তে স্টুডেন্টকে পড়াচ্ছি। তো একটা বড় অংশ, যেহেতু বড় একটা সময় যেহেতু আমি এই সাবজেক্টের উপরে পড়াচ্ছি, বলতে পারেন যে আমার মোটামুটি এই সাবজেক্ট এখন মুখস্থের মতো। আমাকে এখন ম্যানুয়াল দেখতে হয় না, ম্যাটেরিয়াল দেখতে হয় না, টাইপের হয়ে গেছে। তো আমি এই দীর্ঘ অভিজ্ঞতার কারণে আমি এমন সময় বুঝে ফেলি যে এবারে পরীক্ষার প্রশ্ন এই টাইপের হতে পারে। যেমন ধরেন আপনারা যখন প্রফেশনাল লেভেলে যাবেন সার্টিফিকেট থেকে, তখন আপনারা ওখানে দেখতে পাবেন কোয়েশ্চেনটা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, কিন্তু সার্টিফিকেটে কোনো কোয়েশ্চেন কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে না। ওটা আপনি ক্লাসের মধ্যে পরীক্ষা দিবেন, পরীক্ষা শেষ বাসা চলে আসবেন, আর প্রশ্ন আবার আপনাদের কাছে নাই। তবে সুবিধা কি? সুবিধা হচ্ছে বৃহস্পতি পরীক্ষা দিয়ে রবিবার দিন রেজাল্ট পাওয়া যায়।
রবিবার পরীক্ষা দিয়ে সোমবার রেজাল্ট পাওয়া যায়। কারণ কি, আপনি যখনই সাবমিট ক্লিক করে দিলেন আপনার কিন্তু রেজাল্ট তৈরি হয়ে গেল। এটার জন্য আমাকে আর আপনাকে অপেক্ষা করতে হচ্ছে না। আগে আমরা যখন সার্টিফিকেট লেভেল বা আমাদের আগে ছিল নলেজ লেভেল, তার আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন প্রফেশনাল এক্সামিনেশন ছিল, তার আগে সিএ ইন্টারমিডিয়েট ছিল। নানান সময় সিএ তে এই যে সিলেবাস চেঞ্জের কারণে পরীক্ষাগুলোর নামও চেঞ্জ হয়েছে। বর্তমানে এটা হচ্ছে সিএল, সার্টিফিকেট লেভেল। সার্টিফিকেট লেভেলের রেজাল্ট খুব দ্রুত স্টুডেন্টদের কাছে চলে যাচ্ছে। আমাদের সময় অ্যাটলিস্ট আমাদেরকে 1.5-2 মাস ওয়েট করতে হতো। তো ইউজুয়ালি 60 দিন হচ্ছে আমাদের একটা বেঞ্চ মার্ক আছে, আমরা 60 দিনের মধ্যে রেজাল্ট স্টুডেন্টকে দিয়ে দেই, বাট সিএল এটা প্রয়োজন হয় না। আজকে প্রথম ক্লাস, অনেক ধরনের গল্প করলাম, অনেক ধরনের জানার বিষয় ছিল, স্টুডেন্ট এই জাতীয় প্রশ্ন করে, এই জন্য আমি শুরুতে এই কথাগুলো বলে নিয়েছি। হয়তো আপনাদের টিচার যারা এই গত 2-3 দিন করিয়েছে তারাও নিশ্চয়ই এগুলো বলে থাকতে পারে, আমার জানা নেই। আপনাদের যদি কখনো কোনো প্রশ্নের মনে হয় যে না আমি তো আসলে ইনস্টিটিউট সম্পর্কে জানি না, ইনস্টিটিউট কিভাবে পরীক্ষা নেয় সেটা সম্পর্কে জানি না, আপনারা আমাকে ফ্রম টাইম টু টাইম কোশ্চেন করবেন, অবশ্যই আপনাকে আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঢাকার বাইরে থেকে অনেকেই জয়েন করেন, ঢাকাতে কখনো আসা হয় নাই এরকম স্টুডেন্টরা আমরা পাই। হ্যাঁ, তাদের অনেক আগ্রহ থাকে, কিউরিয়াসিটি থাকে, সেগুলো করার চেষ্টা করি। তো আজকে আমরা, হ্যাঁ একজনে আমাকে টেক্সট করে জানিয়েছেন কি কি জিনিস আমরা, সাইম খান, তিনি ব্যাংক এশিয়াতে কাজ করছেন, কামরুল নাম। ওভারভিউ অফ কোম্পানিজ অ্যাক্ট 1994, Negotiable Instrument Act 1881, Partnership Act 1932, Contract 1872 এবং Sale of Goods Act 1930। বিভিন্ন সময়ের বিভিন্ন সালের আইনগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি শুরুটা করব কন্ট্রাক্ট দিয়ে, তারপর আমি কোম্পানি অ্যাক্টে যাব, তারপরে আস্তে আস্তে বাকিগুলোতে করার চেষ্টা করব। আমরা একটু দ্রুত যাব এই কারণে যে প্রথমত হচ্ছে 20টা ক্লাস আমার করার কথা, কিন্তু কোনোবারই এই পরীক্ষা বছরে 4টা হওয়ার কারণে কোনোবারই আমি 20টা শেষ করতে পারি না, ফরচুনেটলি আনফরচুনেটলি। বাট আমি যেটা চেষ্টা করি প্রত্যেকটা চ্যাপ্টার যেন আপনাদের আলোচনা হয়ে যায়, সেটা আমি করার চেষ্টা করি। মোস্ট ইম্পর্টেন্ট বলে আসলে সিএ তে কিছু নাই, কোন চ্যাপ্টার কোন লটা গুরুত্বপূর্ণ এইটা বোঝার ক্ষমতা আমাদের কারোরই নাই। কোন আমরা ওখানে দেখেছি, আপনারা হয়তো সিলেবাসে দেখেছেন ওখানে ওয়েটেজ দেওয়া থাকে, কোম্পানি আইন হয়তো 20% ওয়েটেজ দেওয়া আছে, কন্ট্রাক্ট 15% ওয়েটেজ দেওয়া আছে, কিন্তু আমরা পরীক্ষার সময় দেখেছি কোম্পানি আইন থেকে প্রশ্ন আসছে 2টা, কন্ট্রাক্ট থেকে প্রশ্ন চলে আসছে 5টা। ইউ আর মি হ্যাভ নাথিং টু ডু, আমরা কিচ্ছু করতে পারবো না, হলে টিচারকে বকা দিতে পারবো না, গালাগালি করতে পারবো না, কম্পিউটার ভেঙে ফেলতে পারবো না। তো এই ওয়েটেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কোম্পানি আইনটা একটু বড় কম্পারেটিভলি, সেল অফ গুডস একটা ছোট, আইনের ওই সাইজের কারণে হতে পারে, অথবা অনেক সময় পরীক্ষাতে যেভাবে ওয়েটেজ দেয়া আছে সেভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আমরা এখানে শুধু মে বলবো, ক্যান বলবো না, ইয়েস বলবো না, কনফিডেন্টলি বলার কোনো অবকাশ আমাদের কিন্তু নাই। কন্ট্রাক্ট অ্যাক্ট আপনারা শুনেছেন, কন্ট্রাক্ট অ্যাক্টটি হচ্ছে 1872 সালের আইন, এবং আমরা যে কটা আইন এখন আজকে এবার পড়ব সবচেয়ে পুরনো আইন এটা। বেসিক্যালি বাংলাদেশে যে কন্ট্রাক্ট অ্যাক্ট চলছে, এই কন্ট্রাক্ট অ্যাক্ট এসেছে বলেন তো কোন দেশের আইন থেকে? স্যার ব্রিটিশ। ব্রিটিশ ইন্ডিয়া 1860। বেসিক্যালি আমরা যেটা করছি এটা আমরা এখনো দেখতে পাই, এবং আমরা যখন বিভিন্ন গুগল করি তখন দেখতে পাই যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের ধারাবাহিকভাবে ধারাবাহিকটা দেখতে পাই। আমরা যে টার্মটাই পড়বো যখনই গুগল করতে চাই তখন সে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টকে নিয়ে আসে। এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আগে ছিল ব্রিটিশদের, তার মানে কি এটার গোড়াপত্তন করে দিয়ে গেছে তারা। বাট এই কন্ট্রাক্ট শব্দটা উৎপত্তি হয়েছে কোথেকে কে বলতে পারবেন? কন্ট্রাক্ট শব্দটার উৎপত্তি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, কি বলতে পারবেন কেউ? কন্ট্রাক্টাম শুনেছেন? নো স্যার। কন্ট্রাক্ট শব্দের অর্থ কি? চুক্তি। এগ্রিমেন্ট শব্দের অর্থ কি? এটা ভার্বাল থাকে।
কন্ট্রাক্ট অর্থ চুক্তি, এগ্রিমেন্ট অর্থ কিন্তু চুক্তি। চুক্তি। জি স্যার। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? স্যার মেবি একটা ল ফলো করে, একটা ল ফলো করে না। হ্যাঁ না, বোধ অবশ্যই ল ফলো করে। একটা রিটেন একটা ভার্বাল। স্যার কি অঙ্গীকারনামা চুক্তি এরকম কিছু কি দুইটা আলাদা? দুইটার মধ্যে একটা বড় তফাৎ আছে, আকাশ আর পাতাল টাইপ। তার শর্ত দেওয়া থাকে, কন্ডিশন দেওয়া থাকে কিছু। দুটোতেই কন্ডিশন দেওয়া থাকে। না, কন্ট্রাক্ট যেটা ওটাতে কন্ডিশন দেওয়া থাকে, এগ্রিমেন্টে কন্ডিশন দেওয়া থাকে কিনা স্যার বুঝতেছি না। থাকে থাকে থাকে। হুম, জি স্যার। থাকে। আমি সহজ করে যদি বলি, এগ্রিমেন্টটা হালাল হারাম বোঝে না, ইথিক্স আচ্ছা। বোঝে না। জি স্যার। আবার ইথিক্স বোঝে, সেটার মধ্যেও এগ্রিমেন্ট আছে। কন্ট্রাক্টে হালাল হারাম বুঝে, অর্থাৎ হালাল কাজটা করা হবে, আর ইথিক্স বুঝে। এটা হলো বেসিক তফাৎ। একটা এক্সাম্পল দিই এবার। আপনি ঢাকা থেকে রাজশাহী যাবেন, যাওয়ার পথে আপনি কিছু মাদকদ্রব্য নিয়ে যাচ্ছেন, এবং এই মাদকদ্রব্য বিনিময় করার মাধ্যমে আপনি 1,00,000 টাকা পাবেন। এই 1,00,000 টাকা যে এগ্রিমেন্টটা, এটা হয়েছে রহিমের সাথে, আব্দুর রহিমের সাথে। তাহলে আব্দুর রহিমের সাথে আপনার হয়েছে কি, কন্ট্রাক্ট নাকি এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট স্যার। এগ্রিমেন্ট। ওয়াই? কজ এখানে কেন এথিক্যাল কন্ট্রাক্ট বলতে পারছি না? কনসিডারেশন আসেনি। না, বিষয়টা কনসিডারেশন না। বিকজ বিষয়টা ইথিক্স হচ্ছে স্যার, ইথিক্স। বিষয়টা হচ্ছে কন্ট্রাক্ট হতে হলে শুদ্ধ প্রোডাক্ট নিয়ে চুক্তি করতে হয়। শুদ্ধ প্রোডাক্ট কি? জি স্যার। যে প্রোডাক্ট সিদ্ধ, আইন কর্তৃক সিদ্ধ। আইন কর্তৃক সিদ্ধ মানে কি? বাংলাদেশ সরকার যে প্রোডাক্ট ব্যবসা করার জন্য আপনাকে অ্যালাউ করে। আপনি মাদকদ্রব্য যেটা বহন করবেন, সেটা কি সরকার অ্যালাউ করে? ও স্যার। নো করে স্যার। না। বাট এই যে 1,00,000 টাকার চুক্তি, 1,00,000 টাকার এগ্রিমেন্ট, এটা কিন্তু অ্যালাউ করে। তার সাথে যদি এরকম চুক্তি হতো, ভাই তুমি আমার ইয়াবাটা, মাদকদ্রব্য ধরেন ইয়াবা না, আপনারা তো সবাই ইয়াবা, আমার ধারণা আপনাদের চেনেন, তুমি এই ইয়াবাটা রাজশাহীতে বহন করে নিয়ে যাবা, বিনিময়ে তোমাকে আমি এই সমমূল্যের গাঁজা দিব। গাঁজা তো চেনেন নাকি, গঞ্জিকা, দুটোই মাদকদ্রব্য, দুটোই নিষিদ্ধ প্রোডাক্ট। তাহলে এখানে কিন্তু গাঁজা এবং ইয়াবা দুটোই নিষিদ্ধ প্রোডাক্ট, এটা কোনোভাবেই চুক্তিতে পরিণত হবে না। আর আগে বলেছিলাম মাদকদ্রব্য, টাকা, ওখানে একটা জিনিস কিন্তু আবার সিদ্ধ। কোনটা সিদ্ধ? টাকা। টাকা। আমি মৌকে বললাম, ইশরাত জাহান মৌ, আমি ওকে বললাম যে মৌ চলেন আমরা তাস খেলি, কার্ডস, প্লেইং কার্ডস, একটা নিছক আরামের কি বলে সময় কাটানোর মতো একটা খেলা, এখানে জুয়ার ব্যাপার নাই, আছে? নো বাট স্যার। এটাতে কি কনসিডারেশন আছে কি? অর্থাৎ এটার বিনিময়ে আমি বা মৌ কি পাচ্ছি? আনন্দ ছাড়া কিছু পাচ্ছি না। আনন্দ একটা ভার্চুয়াল জিনিস। আমরা পড়ছি কোন সাবজেক্ট? আমাদের সাবজেক্টের নাম কি? বিজনেস ল। ল। সুতরাং এখানে শব্দটার সাথে যেহেতু বিজনেস আছে, সুতরাং আমরা যাহা চিন্তা করব, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা নিয়ে এই ক্লাস হবে না। বাবা আমাকে 5,00,000 টাকা দিয়েছে, আমি বাবাকে 3,00,000 টাকা দিয়েছি, টাইপের ক্লাস এটা হবে। সুতরাং আমি যাহা চিন্তা করব, তাহাকে বিজনেসের ভাষায় চিন্তা করব। আমি বোঝাতে পেরেছি কি বলতে চাচ্ছি? জি স্যার। এখানে আর্থিক মূল্য থাকতে হবে, আর্থিক মূল্যের পরিমাপের ব্যাপার থাকতে হবে। এখানে দাঁড়িপাল্লা থাকতে হবে, দাঁড়িপাল্লা ওজন হোক বা না হোক, সেখানে যেন টাকার অঙ্কটা থাকে। এগুলো ভেবে আমাকে চলতে হবে। এখানে আমি কোনো আবেগ নিয়ে কাজ করব না, আমি কোনো দুঃখ ভালোবাসা নিয়ে কাজ করব না। আমরা যা করব তা অর্থনৈতিক ভাবে করব। তো যেটা আমি বলছিলাম যে একটা লাইনের মধ্যে যদি আপনি একটা আনইথিক্যাল আইটেম পান, আইন সিদ্ধ না এরকম আইটেম পান, তাহলে ভুল মনে করবে যে সেটা পুরোটাই নিষিদ্ধ। ঠিক যেভাবে আমরা বলি দুধের মধ্যে 1 ফোঁটা যদি লেবু দেওয়া হয়, তাহলে দুধটা নষ্ট হয়ে
ঘোলে পরিণত হয়, নষ্ট হয়ে যায়, তখন আর সেটা দুধ থাকে না, অন্য প্রোডাক্টে পরিণত হয়। তো আমরা যখন কোনো এগ্রিমেন্টে যাব, তখন এগ্রিমেন্ট করার সময় আমি কিন্তু ভালো মন্দ চিন্তা করব না, যে আমাকে এইটা কন্ট্রাক্টে রূপান্তর করতে হবে। এই চিন্তা যদি না করি, তাহলে সে কখনোই কন্ট্রাক্টে পরিণত হবে না, সে সারা জীবন কোথায় পড়ে থাকবে? এগ্রিমেন্ট। যেটা আমি মৌকে বলছিলাম যে চলো তাস খেলি, তাহলে এটা এগ্রিমেন্ট, এটা কন্ট্রাক্ট না। মৌকে যদি বলি, মৌ আমার একটা গাড়ি আছে, আমি আপনাকে কারণ বাজার পৌঁছে দিব, বিনিময়ে আপনি আমাকে 150 টাকা দিবেন, এটা কন্ট্রাক্টে পরিণত হতে পারে, জি স্যার। ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তাহলে প্রশ্ন হচ্ছে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট থেকে কখন, এগ্রিমেন্ট কখন কন্ট্রাক্টে পরিণত হয়? যখন আইনগত সিদ্ধতা থাকে। আইনগত সিদ্ধতা থাকে। তাহলে এইটা কি আমরা এভাবে বলতে পারি না? An agreement enforceable by law is called a contract. ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন আসেন, মানুষের হাত পা আছে, চোখ কান আছে, মানুষকে দেখলে বোঝা যায় সে একটা মানুষ। কন্ট্রাক্টের মধ্যে কতগুলো এলিমেন্টস আছে, কন্ট্রাক্টে কতগুলো হাত পা আছে, কি কি হাত পা আছে? কয়েকটা নাম বলি। যেমন কন্ট্রাক্ট কখনো একজনের দ্বারা সংগঠিত হবে না, হবে? না নো নো স্যার। স্যার। তাহলে বলেন তো, কোম্পানি একজন দ্বারা তখন সংগঠিত হয় কিনা? নো স্যার। ক্যান এ সিঙ্গেল পারসন মেক এ কোম্পানি? নো স্যার। নো স্যার। আমি আরেকটু শুনতে চাই, আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই, ক্যান এ পারসন, সিঙ্গেল পারসন মেক এ কোম্পানি? Yes, sir. নো Yes, স্যার। sir. করতে পারে স্যার, ওপিসি। OPC, Obviously. Person Right. Company. There is a provision in the Company Act, কোম্পানি করা যায়। A single person can establish a company, but it's called OPC, one person company. কিন্তু কন্ট্রাক্ট কিন্তু করা যাবে না। কন্ট্রাক্ট হচ্ছে এক হাতে তালি বাজানোর মতো, এখানে অ্যাটলিস্ট দুইজন মানুষের প্রয়োজন আছে, দুইয়ের অধিক হতে পারে, বাট দুইয়ের নিচে হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম যদি আমি বলি যে কন্ট্রাক্ট প্রথম এলিমেন্ট হচ্ছে দেয়ার শুড বি টু পারসনস, দুইজন ব্যক্তি, এর মধ্যে একজন দিবে অফার, আরেকজন গ্রহণ করবে সেটা, তার মানে অফার, অফেরর, অ্যাকসেপ্টর। তাহলে এটাও একটা এলিমেন্ট, এখানে অফার থাকবে, এখানে অ্যাকসেপ্টেন্সের বিষয় থাকবে। এরপর হচ্ছে, আমি একজনের সাথে কন্ট্রাক্ট করতে যাচ্ছি, যে লোকটা মানসিকভাবে অসুস্থ, পারবো? নো স্যার। কি পারবো? কি পারবো? কোনোটাই মানসিকভাবে পারবো না। এগ্রিমেন্ট করতে পারবো কিনা? কন্ট্রাক্ট পারবো না, এগ্রিমেন্ট পারবো কিনা? স্যার প্রতিনিধির মাধ্যমে করা যাবে না স্যার? প্রতিনিধির মাধ্যমে করা যাবে কিনা সেটা ডিপেন্ড করে, অবস্থার উপরে ডিপেন্ড করে, ডিরেক্টলি করা যাবে না। আর এগ্রিমেন্ট তো করা যাবে, আমি তো বলেছি এগ্রিমেন্ট তো সিদ্ধ নন সিদ্ধ দেখে না। আপনি ইনফ্লুয়েন্স করেছেন একজনের সাথে, যে মানসিক অসুস্থ, তার কাছ থেকে বেনিফিট নিয়েছেন, আপনি ফ্রড করেছেন। কিভাবে ফ্রড করেছেন? এগ্রিমেন্ট করে ফ্রড করেছেন, কিন্তু কন্ট্রাক্ট হবে না। তাহলে এই যে আমি বললাম যে যার সাথে আমি কন্ট্রাক্ট করতে যাচ্ছি, তার সাথে আমার সম্পর্কটা কি, সে কি রাজি কিনা, নাকি আমি জোর করে করাচ্ছি। ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, লিগ্যাল, ইলিগ্যাল রিলেশনশিপ আর লিগ্যাল রিলেশনশিপ বোঝেন তো আপনারা। সবচেয়ে কমন ইলিগ্যাল রিলেশনশিপ কি? জোর করে বিয়ে করা টাইপের, জোর করে ভালোবাসা করা টাইপের, পিস্তল ঠেকিয়ে ভালোবাসা করা টাইপের সম্পর্ক। ছিনতাইকারী আমার কাছ থেকে পিস্তল ঠেকিয়ে নিয়ে গেল, সে কি লিগ্যাল রিলেশনশিপ ক্রিয়েট করলো? নো নো স্যার। স্যার। ইললিগ্যাল রিলেশনশিপ কি? সেটা জোর জবরদস্তি করা। আমরা এটাকে বলি, একটা আমেরিকান টার্ম আছে কৌশন, COERION, এটা আমরা পড়বো। তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমি যদি যার সাথে চুক্তি করব, তার সাথে যেন আমার একটা ইন্টেনশন থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, যে তোমার সাথে আমি একটা লিগ্যাল রিলেশনশিপ ক্রিয়েট করতে চাই।
স্যার তাহলে আমাদের সোসাইটিতে এখন যে ম্যারেজের ক্ষেত্রে একটা টার্ম দেখা যায়, মানে স্পেশালি ফরেন কান্ট্রিগুলোতে কন্ট্রাক্ট ম্যারেজ একটা টার্ম থাকে, এটা কি আমাদের এগ্রিমেন্টের মধ্যে পড়ে নাকি এইটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টে আমাদের পড়ে? দেশে সুযোগ নাই তো, এটা আমার দেশে সুযোগ নাই, সেটা নিয়ে আলোচনা আমরা যাবো না। ওকে। ঠিক আছে, 3 নাম্বার হলো, আমি দুটো বলে ফেলেছি, 4টা বলে ফেলেছি। একটা হচ্ছে 2জন ব্যক্তির প্রয়োজন, একটাতে বলেছি অফার থাকবে, অ্যাকসেপ্টেন্স থাকবে, এরপর বলেছি যে লিগ্যাল রিলেশনশিপ ক্রিয়েট করার ইন্টেনশন থাকবে। নাও আপনি আমার থেকে কি পাবেন আর আপনি আমাকে কি দিবেন, এইটাকে আমরা বলি কনসিডারেশন। আমি আপনাকে ধরেন, আমি আপনাকে বললাম যে আমি তোমাকে 4টা ডিম দিব, আপনি বললেন ঠিক আছে তুমি আমাকে 4টা ডিম দিবা, তোমাকে 5 টাকা দিব। ইজ দিস রিয়েল কনসিডারেশন? হোয়াট ইজ রিয়েল কনসিডারেশন, হোয়াট ইজ লফুল কনসিডারেশন, বলতে পারবেন? জাস্টিফাইড বা এই যে শব্দগুলো বলছে, আপনাদের উচিত কি জানেন, খাতা টাতা নিয়ে বসা, এই শব্দগুলো লিখে রাখতে হবে, ভুলে যেতে পারেন। এই জন্য আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ম্যাচিউর, ভুলে যাবেন না, আপনাদের হার্ড ডিস্ক অনেক শক্তিশালী, মাথা অনেক ভার, আপনারা অনেক কিছু নিতে পারেন। কিন্তু দিন শেষে একটা কথা ঠিক, মানুষ মাত্রই ভুল করে। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে একটা তত্ত্ব দিয়ে, যে তুমি ভুল করবা বাপজান, তোমাকে পাঠাচ্ছি, তোমার হার্ড ডিস্কের মধ্যে আমি এমন একটা জায়গায় এমন চিপ বসিয়ে রেখেছি যে তুমি যতই ফালাফালি করো, লাফালাফি করো, তোমার দ্বারা ভুল হবেই হবে। ঠিক কিনা বলেন? Yes, sir. ইয়েস স্যার। সেই জন্য বলি, খাতা কলম নিয়ে বসেন, শব্দগুলো লিখে রাখেন, কাজে লাগবে, লস নাই, Yes, sir. শিখলে লস নাই। আর আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আপনারা চেষ্টা করবেন, আজকে 109 জন এখানে উপস্থিত, 109 আমি ছাড়া 108 জন, 108 জনই পরীক্ষা অ্যাটেন্ড করেন। আমি বলে দিলাম ইনশাল্লাহ আপনারা পাস করে যাবেন। জাস্ট একটু একটু কনফিডেন্স রাখেন নিজের মধ্যে, বি কনফিডেন্ট, আর আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। অ্যাটলিস্ট এইটা নিয়ে আপনাদেরকে সেকেন্ড টাইম আর টেনশন করতে হবে না। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। লফুল কনসিডারেশন কি আর রিয়েল কনসিডারেশন কি? এই যে আমি বললাম যে তোমাকে আমি 4টা ডিম দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে 5 টাকা দিচ্ছ, এটাকে কি রিয়েল কনসিডারেশন বলবো? উত্তর হচ্ছে না। এই রিয়েল কনসিডারেশন মানে কিন্তু আপনার ওই আকাশে চাঁদ এনে দিব না, ওই রিয়েল না। এই রিয়েলের মিনিং হচ্ছে রিজনেবল। রিজনেবলের ব্যাখ্যা কি? আপনি মিরপুরে থাকেন, ধরে নেন যে মিরপুর 12 নম্বর থাকে, কারণ বাজার বা মতিঝিলে যাবেন, আপনি চাইলে সিএনজি তে যেতে পারেন, মেট্রোতে যেতে পারেন, বাসে যেতে পারেন, প্রাইভেট কারে যেতে পারেন, মানে উবার টুবারে যেতে পারেন, নিজের ব্যক্তিগত গাড়ি থাকলে গ্যাস জ্বালিয়ে সেটাও যেতে পারেন। অনেকগুলো ওয়ে আপনার কাছে আছে। প্রত্যেকটারই কি কস্ট সেম? No, sir. প্রত্যেকটারই কি আরাম সেম? No, নো sir. স্যার। তাহলে যতটুকু আরাম ততটুকু খরচ আপনাকে করতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ একই ট্রান্সপোর্টে বিভিন্ন ধরনের লোক উঠতে পারে, সেরকম 2টা আইটেম এখানে আছে, এক বাস আর এক মেট্রো রেল, আছে না? Yes, sir. 2টার কি ভাড়া সেম? No, sir. 2টার কি আরাম সেম? No, sir. নো 2টা স্যার। কি একই সময় নিবে? No, নো sir. স্যার। এখন যদি আমি বলি যে ভাই আমেরিকায় লোক থাকে, বাংলাদেশেও লোক থাকে, তাহলে আমেরিকার লোকটার সাথে বাংলাদেশের লোকের তফাৎটা কি? ওর Lifestyle. রক্ত, ওর গায়েও রক্ত, আমার গায়েও রক্ত, ওর গায়েও লাল রক্ত, আমার গায়েও লাল রক্ত। আবার যদি আমি বলি যে ভাই আমি তো হাইলি এডুকেটেড মানুষ, আর একদম নিরক্ষর মানুষও আছে, তার মধ্যে আমার তফাৎটা কি? তারও গায়ের রং যা, আমার গায়ের রং তা, সেও ফর্সা আমিও ফর্সা, তারও রক্ত লাল আমার, এইভাবে এক্সাম্পল দিই, কিন্তু এই এক্সাম্পল কি কাজ করবে? তাহলে রিয়েল আর নন রিয়েলের তফাৎ আছে, রিজনেবল আর নন রিজনেবলের তফাৎ আছে, একটার সাথে একটা মিলালে হবে না। আমরা যে কোনোটা আইটেমের সাথে যে কোনো আইটেমের এক্সাম্পল দিতে যাব না। পৃথিবীর সব মানুষ এক না, পৃথিবীর সব শিক্ষা ব্যবস্থাও এক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমেরিকার শিক্ষা ব্যবস্থা, নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, শ্রীলঙ্কার শিক্ষা ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা ভ্যারি করতে পারে এবং করেও ইনফ্যাক্ট। তা না হলে আমরা দৌড় দিয়ে কেন আমেরিকা পড়তে চলে যাচ্ছি? হ্যাঁ, কারো কারো টাকা আছে বলে চলে যাচ্ছে, বাট সবাই তো টাকার জন্য যাচ্ছে না, কেউ কেউ হাইলি এডুকেটেড এবং অনেক বেশি কিছু জানার জন্য যাচ্ছে, ওখানে অনেক বেশি রিসার্চ করার সুযোগ আছে, ডেভেলপমেন্টের অনেক কিছু করার সুযোগ আছে, সেই জন্য অনেকে যাচ্ছে না। তাহলে ভ্যারি করে। এই কনসিডারেশনের ক্ষেত্রে আমরা 4টা ডিমের, যদি আমি বলি যে 4টা ডিমের রিয়েল কনসিডারেশন কত টাকা হওয়া উচিত, আপনি কি বলবেন? 40 টাকা। 60 to 55. নো, 40। আচ্ছা হ্যাঁ, বলতে পারেন 55 টাকা হতেই পারে, কারণ দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, এগুলো তো দাম বেশি। কিন্তু ন্যাচারালি আমরা যেটা ইউজ করে থাকি এখন, সেটা হচ্ছে ফার্মের ডিম। কত টাকা খালি?
40। 40 টাকা। তাহলে আমি বলতে পারি এটা যদি কেউ 38 টাকা তাহলে রিয়েল, কেউ যদি বলে 42 তাও রিয়েল, কারণ কাছাকাছি লজিক্যাল যে হ্যাঁ 2-1 টাকা কম নিতেই পারে দোকানদার। কিন্তু 5 টাকা, ইজ ইট রিয়েল কনসিডারেশন? নো স্যার। নো। একইভাবে আমি 4টা ডিম দিব, সে আমাকে এটার বিনিময়ে 3 পোটলা গাঁজা দিবে। 3 পোটলা গাঁজার দাম কিন্তু 4টা ডিমের থেকে অনেক বেশি, বেশি কিনা? জি স্যার। সুমি কি করে জানলেন? ধারণা নিলাম, ধারণা ধারণা নিলে থেকে অবশ্যই অভ্যাস টভ্যাস নাই তো? না স্যার। আলহামদুলিল্লাহ, পার করলাম। আচ্ছা, তাহলে 4টা ডিমের বিনিময়ে 3 পোটলা যদি গঞ্জিকা দেওয়া হয় তাহলে সেটা রিয়েল কনসিডারেশন হবে না, সরি লফুল কনসিডারেশন হবে না। রিয়েল রিয়েল টিয়েল তো গোনার টাইমই নাই। যেটা লফুল হবে না সেটা রিয়েল কাউন্ট করতে আমি যাবো কেন? কথাটা বুঝছেন তো? প্রথমে আমাকে চিন্তা করতে হবে, আমি যেহেতু ল পড়ছি, মনে রাখবেন কোনটা আগে, আগে কোয়ান্টিটি নাকি আগে কোয়ালিটি? আমি তো ল পড়ছি, কোয়ালিটি। আগে কোয়ালিটি এনশিওর করি। আমি দেখলাম যেটাতে ল নাই, এটা লফুলি না, তাহলে আমি এটার টাকার গণনা করতে যাব না। হ্যাঁ ঠিক আছে, 3 পোটলা গাজার দাম 300 টাকা আর ডিমের দাম 40 টাকা, অনেক বেশি, আমি অনেক লাভ করছি, বাট এটা আমি নিতেই যাব না, বিকজ এটা আমার ল পারমিট করছে না। তাহলে আমি কি বললাম? এই কন্টেন্টের মধ্যে দুটা জিনিস বলেছি, একটা হলো লফুল কনসিডারেশন, আর একটা কি বলেছি? ভুলে গেছেন? রিয়েল কনসিডারেশন। রিয়েল কনসিডারেশন, এক্স্যাক্টলি। এরপরে আসেন, খুব সুন্দর করে একটা এক্সাম্পল দিই আমি। আপনারা সবাই সিএ পড়ছেন আর আমি সিএ পাশ করেছি, তো আপনি কি অডিট ফার্মের মালিক হতে পারবেন? নো স্যার। নো স্যার। whereas আপনার ক্যাপাসিটি বলতে যেটা মিন করে, ক্যাপাসিটি সেটা কি? আপনি মানসিক প্রতিবন্ধী না, আপনি 18 বছরের ওভার হয়ে গেছেন, অর্থাৎ আপনি মাইনর না, আপনার মধ্যে পাগলামি সাগলামি নাই, এই জাতীয় কোয়ালিটি আপনার আছে, কিন্তু আপনার একটা যোগ্যতা নাই অডিট ফার্ম করার জন্য, সেটা কি? ডিগ্রি। সিএ কমপ্লিট করা নাই, ডিগ্রি। ডিগ্রি নাই। একইভাবে আপনি লয়ার, কিন্তু আপনি ল পাস করেন নাই। আপনি ডাক্তার, চেম্বার দিয়ে বসছেন, আপনার ডিগ্রি নাই, এমবিবিএস, অ্যাটলিস্ট এমবিবিএস নাই, পারবেন? নো স্যার। তাহলে ক্যাপাসিটি কি শুধু মিন করে যে ভাই আমার তো 18 বছর উপরে হয়ে গেছে, আমি একটা চেম্বার দিয়ে বসলেই তো হলো, ভাই আমার তো মানসিক কোনো সমস্যা না, আমি তো মানসিক বিকারগ্রস্ত না, ভাই আমি তো ব্যাংক্রাফট না, এই অযোগ্যতা তো আমার না। ইজ ইট ক্যাপাসিটি অনলি? ইট ডাজ ইট মিন? নো, ইট ডাজন্ট মিন। এখানে আরো কিছু, অর্থাৎ পার্টিকুলার কিছু কিছু জায়গাতে আপনাকে ক্যাপাবল হতে হবে। তাহলে আচ্ছা, আপনাদের হয়তো এই জায়গাটা জানার একটা ঘাটতি থাকতে পারে। আপনারা বলেন তো, সিএ পাস করার পরের দিন কি অডিট ফার্ম করা যায়? ক্যান এনিবডি টেল? স্যার এফসি হওয়া লাগে অ্যাজ ফার উই নো। আচ্ছা, আর কেউ? না স্যার, করা যায় না স্যার। এটার জন্য যে কোনো সিএ ফার্মের আন্ডারে মিনিমাম 3 থেকে 5 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটু কি তারপরে কাইন্ডলি, এফসিএ পাস হবে, তারপরে ফার্মটা আচ্ছা করতে ঠিক পারবে। আছে, আমি উত্তর দিব। তার আগে একটু আমাদের বাংলাদেশ ব্যাংকের ভাই বা বোনদের কাছ থেকে যদি শুনি আপনাদের কি অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, অথবা ব্যাংকে যিনি কাজ করছেন, ব্যাংকে যে বা যারা কাজ করছেন, আপনাদের কোনো আইডিয়া আছে কিনা? নাই বোধ হয়। ওকে, আমি বলে দিচ্ছি, এফসি হওয়া প্রয়োজন নাই। আপনি এসি অবস্থাতেই প্র্যাকটিস বা অডিট ফার্ম এর মালিক হতে পারেন, অডিট ফার্ম চালাতে পারেন। সেটার জন্য শর্ত হচ্ছে কোয়ালিফাই করার পরে আপনি 2 বছর কাজ করতে হবে, আপনাকে 2 বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছর এটা বার আছে, কত বছর? 2 years। 2 বছর। এখন আসেন আর একটা কথা বলি। ধরেন আপনি আজকে রেজাল্ট দিয়েছে, আজকে হচ্ছে 11ই মার্চ, আপনি নামের সাথে একটা ডিগ্রি লেখেন না পাশ করার পরে? কি বলেন তো, সিএ পাশ করার পর একটা ডিগ্রি লিখি আমরা সামনে দিয়ে, এসিএ। এসিএ। ডাক্তাররা লেখে প্রথমে কি লেখে? বিবিএস। এমবিবিএস। না না, ডাক্তাররা লেখে ডক্টর, ডিআর। আর ফুল স্টপ, ডক্টর লেখে। তারপরে যারা পিএইচডি করেন তারাও ডক্টর লেখেন, তাদের হচ্ছে ডক্টরেট ডিগ্রি। যারা অ্যাডভোকেট তারা নামের প্রথমে লেখেন অ্যাডভোকেট, বাট আমরা লিখি নামের পরে। আপনি এই ডিগ্রিটা লিখতে পারছেন না পরের দিন, কেন? আপনি তো গতকালকে পাশ করেছেন বা আজকে 11 তারিখ পাশ করেছেন, আগামীকালকে লিখতে যাচ্ছেন, কিন্তু আগামীকাল লিখতে পারবেন না। কেন পারবেন না?
এই যে ধরেন আপনারা যারা এখানে ক্লাস করছেন, আপনারা যদি আইসিএবি তে রেজিস্ট্রেশন না করতেন তাহলে ক্লাস করতে পারতেন? নো স্যার। নো No. একইভাবে আমি সিএ পাস করেছি বই খাতা পত্র, কিন্তু আইসিবি তে গিয়ে তো বলতে হবে যে আমি পাস করেছি, আমার নামটা আপনারা ইনস্টিটিউটের এনরোলমেন্ট ঢোকান। কারণ কি আগের দিন পর্যন্ত আমি তো স্টুডেন্ট, আমার তো একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল 30,332, 35,970, এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল। যেমন ভাবে আপনাদের এখন আছে, যেমন ইশরাত জাহান রোল নম্বর দেখতে পাচ্ছি 733, তুমি একটা দেখতে পাচ্ছ 740। আমারও একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল যখন আমি ছাত্র ছিলাম। তো আমি যতদিন পর্যন্ত না আইসিএবি কে গিয়ে বলছি যে ভাই আমার আর ছাত্র দরকার নাই, আমার ছাত্র জীবন শেষ, এখন আমাকে ওই রেজিস্ট্রেশন থেকে মুক্ত করো, করে আমাকে একটা সিএ ডিগ্রির নাম্বার দাও, তখন আইসিএবি বলবে ঠিক আছে তোমার রেজাল্টটা আমি পেয়েছি, তুমি এই কাগজগুলো আমাকে জমা দাও, আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি। তখন আমি আমার নামের শেষে এই ডিগ্রিটা লিখতে পারবো, তার আগ পর্যন্ত পাশ করলেও কিন্তু আমি লিখতে পারবো না। যেদিন থেকে আমি এই ডিগ্রিটা লিখেছি বা রেজিস্ট্রেশন আমি পেয়েছি আইসিএবি থেকে, তারপর থেকে 2 বছর হচ্ছে আমার বার বা বাধা, ওই সময়টুকু আমি ডিগ্রিটা পাবো না, সরি ডিগ্রি না, এই পারমিশন পাবো না সিএ ফার্ম করার জন্য। সবাই মনে রাখবে যেটা, ঠিক আছে? জি স্যার। Yes, sir. ঠিক আছে, তো আমি যেটা আলোচনা করছিলাম এইটা হচ্ছে একটা ক্যাপাসিটি। তার মানে আমার জন্য 2 বছর পরে একটা ক্যাপাসিটি হচ্ছে টু বিল্ড আ সেফ ফার্ম। লয়ারে থাকে, আমি এটা বলেছি, আমি ডাক্তারের কথা বলেছি, বা অন্যান্য প্রফেশনাল এরকম ক্যাপাসিটি থাকে, বাট ন্যাচারাল ক্যাপাসিটি বা একটা মানুষের সাথে চুক্তি করার জন্য কিন্তু এই ক্যাপাসিটি প্রয়োজন হয়। সেখানে কয়েকটা ক্যাপাসিটি প্রয়োজন, যেমন তিনি আনসাউন্ড মাইন্ড হবেন না, তিনি মাইনর হবেন না, তিনি ব্যাংক্রাফট হবেন না, এই জাতীয় কিছু কিছু বিষয়কে আমরা ক্যাপাবল পার্সন হিসেবে গণ্য করি। যার এগুলো নাই, তিনি আনসাউন্ড মাইন্ড, তাকে আমরা কি বলবো? নন ক্যাপাবল, ইনক্যাপাবল, এরকম শব্দ বলবো, তার সাথে চুক্তি করা যাবে না। আরটা হচ্ছে আমি বলেছিলাম একটু আগে যে যার কাছ থেকে আপনি কাউকে একটা প্রস্তাব দিলেন, সে জোর না করে তার কাছ থেকে উত্তর আনতে হবে, জোর না করে, বোঝেন তো? অর্থাৎ আমরা ইংরেজিতে শব্দটাকে বলি ফ্রি কনসেন্ট, তাকে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার দিতে হবে, তাহলে শব্দটা হচ্ছে ফ্রি কনসেন্ট। জোর করে আদায় করা যায় না, কথাটা আমরা বলি না, কি আদায় করা যায় না জোর করে? খুব গল্প করি, নাটক সিনেমা দেখি, জোর করে প্রেম আদায় করা যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, কিন্তু জোর করে কিন্তু ঠিকই ব্যাগ ছিনতাই করা যায়, মোটরসাইকেল দিয়ে চুরি করে পালানো যায়, ডাকাতি করা যায়, যায় না? Yes, sir. তাও যেটা প্রেম ভালোবাসা সেটা তো আমার সাবজেক্ট না, আমি শুরুতেই বলে আসছিলাম, কারণ ওইখানে তো কমার্শিয়াল ট্রানজেকশন খুঁজে পাচ্ছিলাম না, যদিও হওয়ার পরে হয়তো কমার্শিয়াল ট্রানজেকশন আসবে, কিন্তু প্রপোজাল দেওয়ার সময় তো থাকে না, হ্যাঁ থাকতে পারে, অনেক টাকা পয়সা খাইয়ে টাইয়ে যদি প্রলুব্ধ করতে চান, কোর্টে পটানোর জন্য পয়সা খরচ করি না আমরা, ওরকম। যাই হোক, ওইটা যেহেতু আমার সাবজেক্ট না, ওই আলোচনা বেশি গভীরে না যাই। আমরা আলোচনা করছিলাম যে যদি ফ্রি কনসেন্ট নেওয়া না হয় তাহলে কন্ট্রাক্ট করা যাবে না। আপনি জোর করে এগ্রিমেন্ট করতে পারবেন, কিন্তু জোর করে কন্ট্রাক্ট করা যাবে না। এরপরে হচ্ছে যে আইটেম নিয়ে আমি ব্যবসা করছি, সেটাও বলেছি আপনাদেরকে, যে আইটেম নিয়ে ব্যবসা করছি অবজেক্ট, সেটা যেন লিগ্যাল হয়। এমন কোন আইটেম নিয়ে ব্যবসা করব না যেটা ইলিগাল। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি মদের ব্যবসা করা লিগ্যাল না ইলিগাল? ইলিগাল। ইল্লিগাল। স্যার একটু স্যার কনফিউজ, তাহলে দুটোই স্যার। কেউএন কো বাংলাদেশ কোম্পানি কিভাবে হয় স্যার? লাইসেন্স নিয়ে করা লিগেল। আজকে আপনাদেরকে আমি একটা ইনস্ট্রাকশন দিব, পারমিশন নিয়ে করলে লিগ্যাল স্যার। আজকে আপনাদেরকে যে ইনস্ট্রাকশনটা দিব সেটা আপনাদের বাকি সময়গুলোর জন্য খুব কাজে লাগবে। সিএতে পড়তে আসার সঙ্গে সঙ্গে ধুম করে কোন উত্তর দিবেন, ধুম করে উত্তর দেওয়া পর্যন্ত ইনস্ট্যান্ট উত্তর দেবেন না। মনে রাখতে হবে যে এইখানে কোনো একটা কাহিনী আছে, নাহলে এত সহজ প্রশ্ন কেন স্যারে করল? আপনাকে পরীক্ষার হলে বায়াস করার জন্য, মানে আপনি যেন ভুল উত্তর দেন সেটা চেষ্টা করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করি, জান প্রাণ উজাড় করে দিই যে স্টুডেন্টরা ভুল করুক, স্টুডেন্টরা ভুল করুক, ও পাস না করুক। তো হার্শ মনে হচ্ছে না কথাটা? কঠিন? এত খারাপ কেন, এত হার্শ কেন? যদি হার্শ না হতাম তাহলে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে 1972 সাল থেকে আমি ধরে নেই 53-54 বছর, 20 কোটির বেশি মানুষের দেশে মাত্র 2000 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন? পার্সেন্টেজ করলে
তো 0.00 চলে আসে কেন? বলা হয়ে থাকে যে তুমি যতক্ষণ পর্যন্ত পলিশড না হওয়া, পলিশড মানে কি, চকচক করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে সিএ বানানো হবে না। আমি জানি না এই তত্ত্ব কথার কতটা গুরুত্ব আছে, বাট এটা হয়। 38,000 না 40,000 স্টুডেন্ট আইসিএবি তে, আর আমরা যারা কোয়ালিফাইড তারা 2,000, ধরে না 40,000 স্টুডেন্ট। 40,000-এর মধ্যে মাত্র 2,000 কেন কোয়ালিফাইড? বিষয়টা হচ্ছে যে তুমি যেহেতু পাস করার পরে তুমি একটা ডিগনিফাইড ডেজিগনেশন হোল্ড করবা, তোমাকে যেহেতু মানুষ একটু রেসপেক্ট বেশি দিবে, সুতরাং তুমি একটু পলিশড হয়েই বের হও, এত তাড়াহুড়ো করে বের হবে না। সেই জন্য আমি বলি যে আপনি যেহেতু তাড়াহুড়ো করে বের হতে পারছেন না, আপনি উত্তরটাও তাড়াহুড়ো করে দিবেন, একটু আস্তে ধীরে। আমরা এটাকে বাংলায় বলি স্থিতধী, ধীরে সুস্থে, ঠান্ডা মাথায়। আমি ইংলিশে পড়াশোনা করেছি বটে, বা বাংলা শব্দগুলো মোটামুটি ভালোই জানি। আমার লাইফ ইন্স্যুরেন্সে কাজ করার অভিজ্ঞতা আছে, তো ওখানে আমার বাংলা খুব প্রচলন ছিল। আমি বেশ ভালো বাংলা রপ্ত করতে পেরেছিলাম যখন আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেছিলাম। আবার যখন আমি ব্যাংকিং, এনবিএফআই মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আসছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করার কারণে আমি বেশ ভালো বাংলা শিখেছিলাম। বাংলাদেশ ব্যাংক প্রচুর চিঠিপত্র বাংলাতে করেসপন্ডেন্স হতো, অনেক সুন্দর সুন্দর শব্দ প্রচলন বাংলাদেশ ব্যাংক থেকে আমি শিখেছি আলহামদুলিল্লাহ। এবং আমি প্রচুর চিঠি দিয়েছি বাংলাদেশ ব্যাংকে বাংলা, যার ফলে আমার ওই জায়গাটা একটা আয়ত্ত হয়েছে। এবার বাংলা এত ভালো আমি ছিলাম না। এনিওয়েজ, তো বলছিলাম যে যে আইটেম নিয়ে ব্যবসা করব সেটা যেন লিগাল হয়। দুইটা উদাহরণ দেন, যে ইলিগাল আইটেম আর লিগাল আইটেম, একটা একটা করে উদাহরণ দেন। মদের কথা পরে আসছে, স্যার পারেন না? ইলিগাল তো হচ্ছে স্যার গাঁজা, যেটা হ্যাঁ, বললেন। আর লিগাল ভাত, চাল, ডাল, যে কোনো কিছু। জি স্যার। ওকে, এখন আমি বলেছিলাম যে মদটা বাংলাদেশে লিগ্যাল নাকি ইলিগাল। আমি যদি এটা গাঁজা বলতাম তাহলে এক কথায় উত্তর হতো না, ইলিগাল। না মানে ইলিগাল। কিন্তু মদ কিন্তু আপনি ডিরেক্টলি বলতে পারবেন না। বাংলাদেশে কোনো গাঁজার ব্যবসাকেই পার্টলি বা লাইসেন্স দিয়ে বিক্রি করার অনুমোদন নাই, কিন্তু মদের আছে। কি আছে না? জি স্যার। আছে। না থাকলে এই যে এত বার কেন আসলো? তার মানে হচ্ছে বাংলাদেশে মদের ব্যবসা করার লাইসেন্স দেয়। ইন্টারেস্টিংলি মদ খাওয়ারও লাইসেন্স দেওয়া হয়। আপনি মদ লাইসেন্স থাকলেই খেতে পারবেন, আর যদি লাইসেন্স না থাকে তাহলে আপনি ইলিগাল ওয়েতে খাচ্ছেন। তো কেন আপনাকে আমি বললাম যে ধুম করে উত্তর দিবেন না, বিকজ সহজ প্রশ্নটা মধ্যে কিছু একটা আছে যার ফলে আপনাকে আমি সহজ প্রশ্নটা করেছি। আমি তো গাজার প্রশ্ন করি নাই। ক্লিয়ার সুমি? আপনি তো না বলেছিলেন। প্রথমে বুঝতে পারিনি। এইটার জন্যই বললাম যে কোনো প্রশ্ন করার পরে একটু সময় নেবেন, টেক টাইম, 5 সেকেন্ড হলো সময় নিয়ে তারপর আনসার করবেন। এরপর আমি যদি কাউকে বলি যে তোমার জন্য আমি আকাশে চাঁদ এনে দিব, কন্ট্রাক্ট হবে? নো স্যার। না স্যার। তুমি আমাকে 1 কোটি টাকা দাও, তুমি আমাকে 100 কোটি টাকা দাও, আমি তোমাকে আকাশে চাঁদ এনে দিব। তুমি আমাকে 1,000 কোটি টাকা দাও, হবে? নো নো স্যার। স্যার। এক বসায় আমি সাগরের সব পানি গিলে খেয়ে ফেলবো, হবে? নো নো স্যার। স্যার। নো স্যার। এক বসায় কি তোর আমি 100 বছর দিলাম সময়, তুই খা, হবে? না নো স্যার। স্যার। তার মানে জিনিসের সার্টেনিটি থাকতে হবে, সার্টেইন আইটেম। আমি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 500 কোটি, 1,000 কোটি এগুলো গুনতে পারবো। 1,000 কোটিও করা যাবে, 5,000 কোটিও করা যাবে। বাংলাদেশ ব্যাংকে প্রচুর টাকা, সারা দেশে সব টাকাই বাংলাদেশ ব্যাংকে ধরে গোনা যাবে, তাহলে সেটাকে আমি সার্টেন ধরবো। কিন্তু যদি বলা হয় বাংলাদেশের সমান টাকা তোকে আমি দিব, তাহলে সার্টেনটি থাকবে। তার মানে কন্ট্রাক্টের আরেকটা এলিমেন্ট হচ্ছে সার্টেনটি হতে হবে। আনসার্টেন আইটেম নিয়ে করা যাবে না, তারপরে ভার্চুয়াল আইটেম নিয়ে করা যাবে না, ভেগ আইটেম নিয়ে করা যাবে না। এরপর হচ্ছে আপনি যেটা করতে চাচ্ছেন, যে কাজটা করতে চাচ্ছেন সেটা করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে। আপনি মানুষ বানাতে পারবেন? ইজ ইট পসিবল? নো স্যার। নো স্যার।
আপনি রোবট বানাতে পারবেন, রোবট বানিয়ে রোবটকে মানুষের মতো মন দিতে পারবেন, কিন্তু মানুষ বানাতে পারবেন না। তাহলে এই পসিবিলিটি অফ পারফরমেন্স হচ্ছে অ্যানাদার কন্টেন্ট অফ কন্ট্রাক্ট। তাহলে এই কন্টেন্ট গুলো আপনারা মাথায় রাখবেন, বিভিন্ন সময় কন্টেন্ট গুলো নিয়ে আমরা প্রশ্ন করব, আলোচনা করব। একটা প্রশ্ন করি, আপনাকে আমি একটা অফার দিয়েছি, ধরুন একটা ইমেইল করেছি, আপনি ইমেইলটা যখন করেছি তখন আপনাকে আমি লিখেছি যে মিস্টার এক্স, আমি আপনার সাথে এই কন্ট্রাক্ট করতে চাচ্ছি আগামী, আজকে হলো 11 তারিখ, আগামী 13 তারিখের মধ্যে আপনি যদি আমাকে ইয়েস নাও বলেন, যেহেতু 13 তারিখ টাইম, আমি ধরে নিব আপনি ইয়েস বলেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে 13 তারিখের পর 14 তারিখে এটা কন্ট্রাক্টে পরিণত হবে কি হবে না? হবে না স্যার। হবে না হবে স্যার। না স্যার। কোন কন্ট্রাক্টের কোন কন্টেন্ট না থাকার কারণে হবে না? প্রি ফ্রি কনসেন্ট, স্যার কনসেন্ট, মতামত। অ্যাকসেপ্টেন্স। অফার এন্ড অ্যাকসেপ্টেন্সে প্রথম কথা হচ্ছে আমির কি, যিনি ইমেল, যাকে ইমেল করা হয়েছে, ইমেল তিনি খুলেছেন কিনা সেটাই তো আপনি জানেন না, করেছেন কিনা সেটাই তো আপনি জানেন না। তাকে তো জানতে হবে যে হ্যাঁ আমার কাছে একটা অফার আসছে। অফার আসতে হবে, দেখতে হবে, তারপরে অ্যাকসেপ্ট করতে হবে। আবার অবস্থা দৃষ্টে, অবস্থা ক্রমে অনেক সময় আপনি অ্যাকসেপ্টেন্স না করলে বোঝা যায় যে অ্যাকসেপ্ট হয়েছে। একটা এক্সাম্পল দিতে পারবেন কেউ? খুব কমন একটা এক্সাম্পল আছে, ভেরি কমন। বিয়ের পাত্রী, বাসে বাসে ওঠা স্যার। বিয়ের পাত্রী, চুপ থাকা সম্মতির লক্ষণ এটা? হ্যাঁ, এখানে বলা হয় না কিন্তু সবাই বলে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এখন কিন্তু এখন অবশ্য অনেক কঠিন হয়ে গেছে, এখন পাত্রীকে দিয়ে বলাতেই হয়, হ্যাঁ তুমি চুপ থাকবা, তারপরে বলবা যে আমি তো কবুল বলি না, ওই সমস্ত নয় স্যার, কাজ হবে না, তোমাকে সাইনও কবুল করায়। বলতে হবে। আরো কিছু কিছু এরকম জিনিস আমরা পাবো, যেমন কোয়াসি কন্ট্রাক্ট, এই জাতীয় শব্দ আমরা ভবিষ্যতে পাবো। সেখানেও কিন্তু দেখা যায় যে আগে কোনো কিছু বলা থাকে না। বলা থাকে না বলতে আগে কন্ট্রাক্ট লিখিত নাই, কমিটমেন্ট নাই, মুখে মুখে নাই, কোনো কিছুতে নাই, কিন্তু হয়ে যায়। যেমন কেউ একজন জন বলছিলেন বাসে ওঠা। আপনি যখন বাসে ওঠেন, আপনি সবসময় জিজ্ঞেস করে নেন না ফার্মগেট যাবো ভাড়া কত? ম্যাক্সিমামই জিজ্ঞেস করে না, বিকজ এটা একটা কমন। আরেকজনের জন্য যদি 10 টাকা হয়, আমার জন্য তো 12 টাকা নিবে না, এই জন্য আমরা ভাড়া জিজ্ঞেস না করে উঠি। যখন তেলের দাম, গ্যাসের দাম বাড়ে তখন একটু ঝামেলা হয়, আদারওয়াইজ এটা খুব একটা প্রবলেম হয় না। আবার দাম, গ্যাসের দাম, তেলের দাম কমলে কোনো ঘটনা ঘটে না, কারণ ওরা ভাড়া আর কমায় না। এটা বাংলাদেশের কমন প্র্যাকটিস। স্যার একটা তো যেটা, কোশ্চেন ছিল জি স্যার। কোশ্চেনটাই যদি এরকম হয় যে যদি আপত্তি থাকে তাহলে ভয়েস রেজ করেন, তাহলে ভয়েস রেজ না করা মানে হচ্ছে গিয়ে স্যার সম্মতির লক্ষণ, এরকমও হতে পারে হ্যাঁ কিনা? এরকম হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু খেয়াল করেন যে আপত্তি না থাকিলে, তার মানে যাকে বলা হয়েছে, যাকে অফার দেওয়া হয়েছে, হি অর শি অলরেডি নোজ দ্য ইস্যু। ইয়েস স্যার। আর এখানে কি হয়েছে, ইমেল করেছেন, ডেট দিয়ে দিয়েছেন, এবারটা ইমেল খুলেছে কিনা সেটাই জানেন না। সে যদি চুপ করে বসে থাকে আপনার এটা কাজই করবে না। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তার মানে অফার মাস্ট বি নোন বাই দ্য অফারিং, অফার মাস্ট বি নোন বাই দ্য অফারিং। এরপর আসেন অ্যাকসেপ্টেন্স এর প্রশ্ন। কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স ইজ আ মাস্ট, কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স রিজনেবল টাইমের পরে অটোমেটিক ধরে নেওয়া যায় যে এটা অ্যাকসেপ্টেড। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আচ্ছা, অফার প্রপোজাল, এই দুইটার মধ্যে কোনো বেসিক তফাৎ খুঁজে পান কিনা? অফার, প্রপোজাল। পরীক্ষাতে আসছে 1 নম্বর কোশ্চেন প্রপোজাল কি, 9 নম্বর কোশ্চেন অফার কি, কি করবেন? আমি আমি আপনাদেরকে বলেছি না যে আমি আপনাকে বায়াস করব, ভুলভাল উত্তর দেন সেটার জন্য। যখনই একটা কোশ্চেন পেপারের মধ্যে 1 এবং 9 প্রপোজাল এবং অফার আসে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন, দুইটার উত্তর কি ভিন্ন।
দুইটাকে আলাদা জিনিস? কিন্তু উত্তর এক, দুইটাই কিন্তু সেম। তবে হ্যাঁ, একটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে প্রপোজালের মধ্যে করতে না করা এবং করতে বলা দুইটা বিদ্যমান থাকে। অফারের মধ্যে করতে না বলা, হ্যাঁ এটাও হতে পারে যে তোমাকে আমি অফার করলাম ভাই ওটা করো না, এটা বেসিক্যালি অফারে দেখা যায় না, প্রপোজালে দেখা যায় কি ওইটা করো না, ওইটা করো না, এটা একটা প্রপোজাল। অফারের মধ্যে সাধারণত এরকম দেখা যায় না যে ওইটা করো না টাইপের আছে, অফারের মধ্যে সাধারণত পজিটিভটা দেখা যায়। কিন্তু বেসিক্যালি কিন্তু এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, দুইটাতেই কোনো কিছু দেওয়া এবং নেওয়ার বিষয় আছে। স্যার একটা কোশ্চেন ছিল, হুম। স্যার অফার আর প্রপোজালের মধ্যে একটা পার্থক্য কি এটা হতে পারে যে অফার মানে হচ্ছে কি কোনো একটা সুবিধা দেওয়া, আর প্রপোজাল মানে হচ্ছে গিয়ে বাংলা বলে যেটা হয় যে প্রস্তাব দেওয়া, মানে এই সেন্সে বললাম যে স্যার বিভিন্ন দুইটার জায়গায় অর্থ তো আপনি যদি গুগল করেন দুইটার অর্থ তো একই পাবেন। স্যার এই যে বিভিন্ন সিম কোম্পানির কথা যদি বলি, বিভিন্ন অফার দিয়ে থাকে কিন্তু তারা তো প্রপোজাল দেয় না, ওই সেন্সে বললাম আর কি স্যার, যে কোনো একটা এইটা সুবিধা দেওয়া। হতে পারে, হ্যাঁ এক্ষেত্রে হতে পারে যে তারা একটা প্রপোজাল দিয়েছে, অফার দিয়েছে টাইপের জন্য হতে পারে। রাইট। এখন আসেন, আমি প্রপোজাল পেয়েছি, আমি এটা এখন রিভোক করতে চাই। কেউ কি কিছু বলছেন? না বললে মিউট করেন। আমি একটা প্রপোজাল দিয়েছিলাম, এটাকে আমি কখন রিভোক করতে পারবো? কখন? যিনি প্রপোজালটা পেয়েছেন, শুনেন কথাটা, যিনি প্রপোজালটা পেয়েছেন তিনি একসেপ্ট করার আগে যদি আমি তাকে জানিয়ে দেই যে তোমার প্রপোজালটা আমি নিতে পারবো না, তাহলে কি এটা ক্যান্সেল নাকি ক্যান্সেল হবে না? ঘটনাটা কি আবার বলি, আমি একটা প্রপোজাল দিয়েছি রহিমকে, আব্দুর রহিম তিনি একটা প্রপোজাল পেয়েছেন, সেখানে আমি একটা টাইম দিয়েছিলাম 7 দিন। চতুর্থ দিনে এসে আমি বললাম যে ভাই ওই প্রপোজালটা আমি উইথড্র করতে চাচ্ছি। যেহেতু তিনি ওই ঘটনাটা শুনেছেন, প্রপোজালটা পেয়েছেন, তিনি কি বাধ্য তিনি কি আমাকে ওইটা করাতে বাধ্য কিনা, যে ভাই প্রপোজাল দিয়েছো ভাই ওটা আমাকে দিতে হবে, বাধ্য কিনা, ওই কন্ট্রাক্টটা করতে হবে নাকি 7 দিনের মধ্যে যদি আমি জানিয়ে দিই যে না এটা আমি করতে পারবো না, তাহলে ওইটা কারেক্ট হবে? স্যার প্রপোজালটা একসেপ্ট করার আগে যদি প্রপোজালটা উইথড্র করে নেওয়া হয় তাহলে আই গেস স্যার এটা পসিবল, আমার যেটা মনে ওকে, হয়। একটা অপশন পেলাম। আর কেউ কিছু বলতে চান? যাকে দেওয়া হয়েছে তিনি কিন্তু এটা অ্যাকনলেজ করেছেন। স্যার অ্যাকনলেজ করে যদি ডিসিশন অলরেডি না দিয়ে থাকে তাহলে হচ্ছে ক্যান্সেল করা যাবে। আপনি অভিজিতের সাথে একমত? ওকে। আর স্যার যিনি অ্যাকসেপ্ট করছেন ওনার অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। না, অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি তো আছে, সেই বিষয়ে আমরা কোনো কন্ডিশন তো রাখি নাই, ধরে নেন আছে। স্যার অফারের ভিতরে কিশোর? স্যার প্রপোজালটার ভিতরে মধ্যে কাজটা কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, এর জটিলতা কোথায় আছে, সবকিছু ডিটেলসে দেওয়া থাকে। না, আমি খুব সিম্পল করে বলেছি, এত কমপ্লেক্সিটির মধ্যে যাবেন না আপনি, শুধু বলেছি যে আমি যাকে অফার করেছি বা প্রপোজাল দিয়েছি তিনি শুনেছেন, কিন্তু আমি যে ডেড লাইনটা দিয়ে দিয়েছি 7 দিন, আমি তার আগেই বলেছি ভাই তোমার ওই অফারটা কার্যকরী হচ্ছে না, আমি ওটা করতে পারবো না, আই হ্যাভ ইনএবিলিটি টু ডু দ্যাট। সেক্ষেত্রে কি সে আমাকে বাধ্য করবে ভাই তুমি আমাকে অফার দিয়েছো 4 দিন চলে গেছে এখন তো তুমি না বললে নয়, না বললে হবে না, চুক্তিটা করতে হবে, আমি লস হয়ে যাবে আমার অনেক? করতে পারে কিনা সেটা, নাকি আমি যেটা বল 4 দিন পরে ক্যান্সেল করতে যাচ্ছি সেটা ঠিক আছে? স্যার অফারে যদি ডেডলাইন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমি ক্যান্সেল করতে পারবো। ডেডলাইন দেওয়ার আগে যদি আমি ক্যান্সেল করতে চাই সেটা ঠিক আছে, এটা তো বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। তোর হচ্ছে রাইট, আপনারা সবাই রাইট। এখন সে যদি আমাকে 3 দিনের মাথায় ইয়েস বলে দিত, প্রবলেম হতো তখন, কারণ তখন একসেপ্ট অফার এবং একসেপ্টেন্স দুটোই হয়েছে। তখন যদি আমি ক্যান্সেল করতাম তাহলে ডিপেন্ড করতো যিনি একসেপ্ট করেছেন তার লসের পরিমাণ। তিনি যদি বলে যে ভাই আমার লস হয়েছে, আমি তখন সে কিন্তু চাইলে মামলা করে ওই লসটা কাভার করতে পারে। আর এখানে যেহেতু সে একসেপ্টই করে নাই, সুতরাং চুক্তি তো তৈরিই হয় নাই। আর না হওয়া চুক্তিতে ভাঙাভাঙির কি, রিভেকেশন করা সহজ।
আরো অনেকগুলো কারণে প্রপোজাল রিভোক করা যায়, নোটিশ দিয়ে করা যায় যে ভাই আমি ওই প্রপোজালটা আগামী এতদিন পরে আর রাখতে চাচ্ছি না। স্যার সময় বারবারলি ইয়েস বললে তো প্রবলেম নেই না? ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি। চুক্তি কন্ট্রাক্ট কি লিখিত হওয়া ম্যান্ডেটরি? ইয়েস স্যার, মেবি। স্যার ওরাল ভার্বালও হইতে আমি কন্ট্রাক্টের পারে। একটু কোনো ভ্যালু শুনতে নেই চাই স্যার। না, আমি একটু দেখতে চাই একটা বড় অংশের কাছ থেকে যে লিখিত ম্যান্ডেটরি এর সপক্ষে কারা আছেন, হাত তোলেন। আর ম্যান্ডেটরি না। না ঠিক আছে, মুখে বলছে শুনছি, কিন্তু ম্যান্ডেটরি এইটার পক্ষে কে কে আছেন? লিখিত হওয়া ম্যান্ডেটরি পক্ষে আছেন কে? চুক্তি লিখিত হওয়া ম্যান্ডেটরি পক্ষে কে কে? চুক্তি লিখিত হওয়া ম্যান্ডেটরি পক্ষে কে কে? নয় জন, 11 জন, 12 জন। স্যার আমি পক্ষে। আচ্ছা, পক্ষে থাকলে হাত তুলেন দেখি। উনিশ, 20। স্যার যারা বোথ সাইডে আছে। বোথ সাইডে থাকা যাবে না, এটা সহজ করে দিলাম, উত্তর একটা হবে, সুতরাং এক সাইডে থাকেন। এই নিহা কেমন আছেন? নিহা এখানে কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চুরি করে ক্লাস করছেন? না স্যার, আপনাকে দেখতে আসছি। আলহামদুলিল্লাহ। আপনি জানলেন কি করে যে আমি ক্লাস করাচ্ছি? আমি এইমাত্র জানলাম যে আপনার একটা ক্লাস হচ্ছে, যারা এই সেশনে এনরোল করেছে তাদের একজন পরিচিত ছিল, তো ভাবলাম আই এম সো গ্ল্যাড, আই এম সো হ্যাপি টু সি ইউ হিয়ার। থ্যাংক ইউ স্যার। আমিও। আলহামদুলিল্লাহ। আপনার পরীক্ষা পাস হয় নাই? স্যার আমি এক্সাম দিতে পারিনি তো, এবার আমার ভার্সিটিতে এক্সাম ছিল। 9 জন আমাকে জানিয়েছে তারা পাস করে গেছে। জি স্যার, এ গ্রেড পেয়েছে বেশিরভাগ সবাই। দেখেন এ গ্রেড পেয়েছে, আর কি চাই? জি স্যার, আমিও এটাই চাই। হ্যাঁ চান তো, কিন্তু আপনি তো পরীক্ষাই দিলেন না। দিব এবার স্যার, ইনশাআল্লাহ, দোয়া করবেন। ঠিক আছে। নিয়ে আমার লাস্ট সেশনের স্টুডেন্ট। আচ্ছা, এখন আপনারা 21 জন বলেছেন আপনারা পক্ষে, কিন্তু উত্তর হচ্ছে বিপক্ষে। এখন সবাই নামাচ্ছেন কেন হাত? খুব দ্রুত নামাচ্ছেন কেন? হ্যাঁ, চুক্তি লিখিত হওয়া মোটেই গুরুত্ব বহন করে, গুরুত্ব বহন করে। সবাই এখন হাত নামিয়ে ফেলুন। গুরুত্ব বহন করে আমাদের একটা সাবজেক্টে, সেটা হচ্ছে অ্যাসিউরেন্স অডিট। কেন গুরুত্ব বহন করে এবার বলেন? যে চুক্তি লিখিত হওয়া দরকার, ম্যান্ডেটরি না, কিন্তু আমি ম্যান্ডেটরি বলছি না। স্যার যেন পরবর্তীতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয়, অ্যাসুরেন্সের পক্ষে ভাষায় গিয়ে বলেন। পরবর্তীতে স্যার কারণ আইনি এক লোকের সাথে আপনি চুক্তি স্যার করেছেন, সেই কোম্পানি ছেড়ে চলে গেছে আরেক জায়গায়, তাকে কি ধরে নিয়ে আসবে এক্সপেকটেশনস অডিটর? গ্যাপটা ভাই যাতে তুমি সত্য ঠিকঠাক বলেছিলে না থাকে। মিথ্যা বলেছিলে, তুমি লিখিত বলেছিলে না মৌখিক বলেছিলে, এগুলোর জন্য টানা হেঁচড়া করা যায় না। এই জন্য অডিট এভিডেন্স থাকতে হয়। স্যার যদি চুক্তি যদি লিখিত না হয় তাহলে সেটা লিগ্যাল বেস কিভাবে চেক হবে? স্যার এই জন্যই বলছিলাম যে বোথ সাইড থাকা যাবে কিনা। মাফ করবেন, আমার ইন্টারনেট চলে গেছে। আমি আমার কোন কথাটুকু শুনতে পেয়েছিলেন? স্যার আই গেস পুরো হ্যাঁ হ্যাঁ, কোনটা অভিজিৎ? স্যার অ্যাসুরেন্সে রিটেন ও হতে হ্যাঁ, হবে এটা। আচ্ছা, আমাদের অ্যাসুরেন্সটা বা অডিট সাবজেক্টটার জন্য আমাদের চুক্তি লিখিত হওয়ার দরকার আছে। বিকজ আমরা যখন ক্লায়েন্টে যাই, অডিট করতে যাই, তখন আমাদেরকে কিন্তু কাগজ দেখতে হয়। মানুষকে এই বারবার বারবার বলা, জিজ্ঞেস করা যে ভাই তুমি এটা করেছো কিনা, তুমি সাক্ষী ছিলে কিনা, এগুলো কিন্তু ইউজুয়ালি আমরা করতে চাই না, কারণ ওইটা অনেক সময় ইনভেস্টিগেটিভ টাইপ কাজ হয়ে যায়, ইন্সপেকশন কেন্দ্রিক কাজ হয়ে যায়। আমরা যেহেতু অডিট করি এভিডেন্স দিয়ে এবং কাগজের এভিডেন্স, সেই জন্য চুক্তিটা আসলে কাগজে পত্রে করলে আমার অ্যাসুরেন্স সাবজেক্টের জন্য বেটার, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। একইভাবে আপনাদেরকে বলে রাখি, আমি সামনে তো পার্টনারশিপও পড়াবো, পার্টনারশিপের চুক্তি কিন্তু ম্যান্ডেটরি না, কারণ ওটা একটা কন্ট্রাক্টের আন্ডারে হয়। যেহেতু কন্ট্রাক্টের মধ্যে বলাই আছে
যে লিখিত হওয়ার দরকার নেই, তাহলে ওইটারও প্রয়োজন নাই। এখানে এই কন্ট্রাক্টে একটা শব্দ আমরা, একটা লাইন আমরা বা একটা জায়গাতে আমরা দেখব যে কন্ট্রাক্ট বা চুক্তি কখন লিখিত হওয়া জরুরি। আমরা তো জানি যে কন্ট্রাক্ট আইনে বলা আছে লিখিত হওয়া ম্যান্ডেটরি না। তাহলে প্রশ্নটা যদি হয়ে থাকে কন্ট্রাক্ট লিখিত হওয়া কখন ম্যান্ডেটরি, উত্তর কি হবে? সহজ প্রশ্ন কঠিন হয়ে গেল না? আইনে বলা আছে ম্যান্ডেটরি না, স্যারে প্রশ্ন করছে কখন ম্যান্ডেটরি, কেমন হয়ে গেল না? স্যার এটা কমপ্লেক্স। কি পার্টনারশিপের ক্ষেত্রে কখন ম্যান্ডেটরি সেটা জিজ্ঞেস করেছেন? না না, কন্ট্রাক্টে, কন্ট্রাক্ট, যে কোনো কন্ট্রাক্ট, পার্টনারশিপ ও কন্ট্রাক্ট, এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট। উত্তর হচ্ছে অন্য কোনো আইন যদি বলে কন্ট্রাক্ট লিখিত হতে হবে তখনই ম্যান্ডেটরি। বোঝা গেল? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে। কন্ট্রাক্ট আমরা বললাম যে চুক্তি লিখিত হওয়া ম্যান্ডেটরি নয়। বাংলাদেশের অনেকগুলো রেগুলেটরি অথরিটি আছে। রেগুলেটরি অথরিটি বোঝেন আপনারা? বাংলাদেশ ব্যাংকের স্যারেরা বাদ দিয়ে বোঝেন বাকিরা স্টুডেন্টরা? যারা ওই সেক্টরে নিয়ন্ত্রক আইন কোনো সংস্থা স্যার। হ্যাঁ, প্রণয়ন বাংলায় করে নিয়ন্ত্রক সংস্থা, ঠিক আছে। হ্যান্ডের বাংলা যে হাত, এটা আমরা সবাই জানি, কিন্তু এদের কাজটা কি? রুলস রেগুলেশনটা কোম্পানি সেক্টর ওয়াইজ মেইনটেইন করে। হ্যাঁ, আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদের ডেভেলপমেন্ট করবে, এগুলোই তো। আচ্ছা, তো এই নিয়ন্ত্রক সংস্থা আমাদের কি কি গাইডলাইন দেয়, কি করবে সেটা একটা উপায় বলে দেয়, তাই না? এখন ধরেন কোন একটা কন্ট্রাক্টে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কোনো একটা, বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, যেটা আইডিআরএ বলে, মানে আমাদের বীমা ব্যবসা যারা নিয়ন্ত্রণ করেন। তারপরে এনজিওর জন্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে, লিস্টেড কোম্পানির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, অনেকগুলো রেগুলেটরি অথরিটি, তারপরে বিডা আছে। এই যে রেগুলেটরি অথরিটি, তারা যদি কোনো পলিসিতে রেগুলেটরি রেগুলেশনস এর মধ্যে বলে দেয় যে চুক্তি লিখিত হতে হবে, তাহলে আইনে যাহাই বলা থাকুক না কেন ওখানে কিন্তু চুক্তিটা লিখিত করে নিতে হবে। আমার মনে হয় আপনার এখন ক্লিয়ার হয়েছে। তাহলে চুক্তি স্যার কখন? একটু রিপিট করা যাবে? জি প্লিজ, আবার বলছি, কন্ট্রাক্ট লিখিত হওয়া ম্যান্ডেটরি নয়, কিন্তু আমার রেগুলেটরি অথরিটি বলেছে যে এই জাতীয় কন্ট্রাক্ট লিখিত হতে হবে। তার মানে কি, কোনো একটা আইন তো আবার বলেছে যে ঠিক লিখিত হতে হবে, সেই জন্য ওটা লিখিত করতে হবে। তাহলে আমার যদি প্রশ্ন আসে পরীক্ষাতে যে চুক্তি কখন লিখিত হতে হয়, তখন বলতে হবে যে অন্য কোনো আইন যদি লিখিত করতে বলে। অন্য কোন আইন মানে কি, কন্ট্রাক্ট বলে নাই, আদার দেন কন্ট্রাক্ট, অন্য কোন আইন যদি লিখিত করতে বলে। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, কয়েকটা এক্সাম্পল দেওয়া যাবে? একটা একটা বড় এক্সাম্পল তো দিয়েই দিলাম, যে কোন রেগুলেটরি অথরিটি যদি আপনাকে বাউন্ড করে যে লিখিত করতে হবে, তাহলে আপনি ওটাকে লিখিত করবেন, আদারওয়াইজ কন্ট্রাক্ট লিখিত হওয়ার দরকার নাই। অথবা ধরেন আমি জানি না এরকম কোন আইন থাকতে পারে বাংলাদেশে তো অনেকগুলো আইন চলে, আমার ধারণা 100-র উপরে আইন বোধহয় বাংলাদেশে আছে। তো কোনো একটা আইনে বলা আছে এটা চুক্তি লিখিত হতে হবে, তাহলে আর লিখিত করতে হবে, এরকম। আবার এমনও হতে পারে যেমন ধরেন এই যে ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেটের নিজের একটা আইন আছে, সে আইনে বলা আছে যে এই জাতীয় চুক্তিগুলো লিখিত হতে হবে, তাহলে লিখিত, এরকম। এবার আলোচনা করব কনসিডারেশন নিয়ে। এমনি কনসিডারেশনের বাংলাটা কি? কনসিডারেশন বাংলা বলতে পারবেন না? বিবেচনা করা। বিনিময়। বিবেচনা, হ্যাঁ, বিবেচনা করা, বিনিময় করা। তো যে কোনো জিনিসেরই একটা আর্থিক মূল্য আছে, যে কোনো জিনিস বলবো না, আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা একটা আর্থিক মূল্য। তো এই আর্থিক মূল্য যেন দাঁড়িপাল্লায় মাপা যায়। দাঁড়িপাল্লায় মাপা যায় নাকি, যে আপনি 100 টাকার নোট এক সাইডে রাখলেন, আর এক পাশে 500 টাকার নোট এক পাশে রাখলেন, দুইটার সমান সমান ওয়েট, কিন্তু দুইটার মূল্য সেম, কথা কি সেটা? নো স্যার। আচ্ছা, আমি, আপনারা সবাই একটু অ্যাটেন্টিভ থাকেন, আমি কয়েকটা নাম জিজ্ঞেস করবো, কাইন্ডলি একটু আপনারা জবাব দিবেন আছেন কিনা। হ্যাঁ, আলামিন, আলামিন হোসেন,
তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। জি স্যার। মিমি সরকার, মিমি সরকার, পাভেল, ইয়েস স্যার। পাভেল আপনার রোল নাম্বার দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, ঠিক করতে হবে। আপনি অ্যাটলিস্ট রোল নাম্বারটা রিনেম করে ফেলেন। মোস্তাক, আইফোন দিয়ে ঢুকেছেন, মোস্তাক। আমি কেন আপনাদেরকে রোল কল করছি, আপনাদেরকে আসলে আমি বুঝতে পারছি না। আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে হবে। অ্যাটলিস্ট রোল নাম্বারটা আপনারা দিয়ে দেন যাতে আমি চিনতে পারি ভালো করে, ঠিক আছে? অনেকে মোবাইল ফোন দিয়ে ঢুকেছেন, সেটাও মিন করে না আপনি কে। অপো CP-H2113 এইটা কোনো কারো নাম হইতে পারে না, এটা মোবাইল নাম্বার, মোবাইলের মডেল নাম্বার। সুতরাং আপনারা এগুলো ঠিক করে নেন, নেক্সট ক্লাসে যেন এগুলো না হয়। আমি তো আপনাকে পারমিটই করতে পারবো না ক্লাস করার জন্য, কারণ আপনাদের যে ক্লাস সার্টিফিকেট দেওয়া হবে, আমি কি কোনো মোবাইল ফোন মডেলকে সার্টিফিকেট দিব? আপনাদের অ্যাটেন্ডের উপরে সার্টিফিকেট জড়িত, ক্লাস সার্টিফিকেট, যেটার উপরে পরীক্ষা জড়িত। সুতরাং একটু সিরিয়াসনেস চলে আসুক আপনাদের মধ্যে, এটা এক্সপেক্ট করি। স্যার অ্যাটেন্ডেন্সের উপর কি মার্কস আছে? আপনাদেরকে আইসিবি থেকে বলে দেয় নাই 75% যে অ্যাটেন্ড হতে হয় ক্লাসে? জি না স্যার, কিছুই তো বলে নাই। হ্যাঁ, ক্লাসে কিন্তু অ্যাটেন্ড হতে হয়, ক্লাস পরীক্ষা দিতে হলে ক্লাস করতে হয়। আরিফুর রহমান, অনেকে আমি দেখতে পাচ্ছি যারা রোলটা এখানে মেনশন করেন নাই। কাইন্ডলি স্যার এটার জন্য কি মামুন ভাইকে বলতে হবে না নিজে করতে পারবো? না, এটা তো আপনি পারবেন। আপনি আপনার নামটার সামনে 3টা ছোট ছোট ডট দেয়া আছে, ওখানে রাইট বাটনে ক্লিক করবেন, রিনেম করা যায়। না কে স্যার, কথা হচ্ছে বলছিলেন? আমাদের তো স্যার ওই ইউনিভার্সিটি থেকে ক্লাস থাকে, এই জন্য জুম দিয়ে করতে হয়, বারবার চেঞ্জ করতে হয় আর কি। বুঝতে পেরেছি, বাট এটা করতে হবে, বারবার চেঞ্জ করতে হবে। এটা করতে তো সময় বেশি লাগে না, করে ফেলতে হবে। জি স্যার। এটা তো বিগ ডিল না, এটা কোনো কষ্টের কাজও না। এনিওয়েজ, আমরা আগাই। আমরা বলছিলাম কনসিডারেশনের কথা, এবং আমি কিন্তু আপনাদেরকে কনসিডারেশনের আলোচনা অলরেডি করে ফেলেছি। দুটো আইটেম, এক রিয়েল কনসিডারেশন, আর দুই বলেন লিগ্যাল কনসিডারেশন। লিগ্যাল কনসিডারেশন। সবাই প্রশ্ন একটু হলো, মাইকটা অফ করে দিলে বেটার হয়, যারা কথা বলছেন না। আচ্ছা একটু মিউট করে থাকেন কাইন্ডলি, না আমি মিউট করে দিতে পারি সবারটাই, আনমিউট করে নিন। আচ্ছা, স্যার মিউট করে কনসিডারেশনে দেওয়ার পরও বারবার আনমিউট করে ফেলছে। তারা একটু আমাদের থেকে বেশি স্মার্ট, তো এই জন্য। কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট হবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। নো স্যার, হবে না। হবে না স্যার। হবে? একজন বললেন হবে না, আর কেউ মতামত? হবে না হবে স্যার। না, হবে না। আমার সাথে সবাই একটু তালে থাকবেন। হ্যাঁ, আমি যেটা বলবো আলোচনা করবেন, ভুলভাল হোক না, কি যায় আসে, আমরা তো নাদান, আমরা তো শুরু করেছি মাত্র। তো আমাদের ভুল হতেই পারে, ম্যারেজ মডেল, মানুষ মাত্রই ভুল করে নাকি? মানুষ মরণশীল। কি আর কেউ বলবেন না যে কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট হবে কি হবে না? হবে না স্যার, হবে না। হবে না। কেন হবে না? স্যার কন্ট্রাক্টের একটা রুলস হচ্ছে স্যার লফুল কনসিডারেশন হতে হবে। কন্ট্রাক্টের বেসিক হচ্ছে স্যার ল, যেখানে স্যার লফুল কনসিডারেশন নেই এখানে সেখানে তো স্যার। আমি তো লফুল টফুলের কথা না, আমি কনসিডারেশন নিবই না। আমি কাউকে দিল উজাড় করে দিব, ভালোবাসা উজাড় করে দিব, অসুবিধা কোথায়? আমি কিছুই নিব না, ওয়ান সাইডেড লাভ করবো, অসুবিধা কি? কনসিডারেশন না থাকলে তো ওটা ফোর্সফুল হয়ে যাবে। না, কেন হবে? স্যার ফোর্সফুল না হলেও এটা হবে না স্যার, কারণ ব্যবসায়িক এন্টিটিতে এক পক্ষের সুবিধা নিবে আর এক পক্ষ সুবিধা দিবে। তো সুবিধার এক্ষেত্রে আপনার হচ্ছে অর্থের সাথে পণ্যের একটা ব্যাপার থাকবে। তো এই জায়গাটা যদি এনশিওর না হয় সেক্ষেত্রে ব্যবসায়িক এন্টিটি হিসাবে এটা কাউন্ট হবে না। ওকে, আমরা করছি ব্যবসার আলোচনা, তা আমি দিব নিব না এইটা তো হতে পারবে না, আমাকে নিতে হবে। শুধু দিলে এখানে হবে না, শুধু নিলেই এখানে হবে না, তাহলে এটা আইনের বিরুদ্ধে হয়ে যাবে। সেই জন্য কনসিডারেশনে বলা হয়েছে যে নো কনসিডারেশন
নো কন্ট্রাক্ট। এবার আসি, প্রথম জানলাম যে কনসিডারেশন নাই, কন্ট্রাক্ট নাই। এবার আসি কতটুকু কনসিডারেশন নিব, কতটুকু কনসিডারেশন দিব। এখানে আসবে রিয়েল আর নন রিয়েল। যেটা আমি বলেছিলাম যে ওই যে বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছিলাম যে তোমার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আরে ওরা তো একটা চাপাতি সামনে আনলি ও ভয়ে হাত পা কাঁপাকাঁপি করে, সে সব করতে পারে। আমি তোমার জন্য আকাশে চাঁদ এনে দিতে পারি, পারে? দুনিয়ার কারো পক্ষে সম্ভব? না স্যার। পারে না। কিন্তু মুখে ঠিকই পারে, ফটাং ফটাং। প্রেমিকা না? এই ফটাং ফটাঙে আমার বিজনেসটা কাজ করবে না। ঠিক আছে, আমার বিজনেসে কাজ করবে প্র্যাকটিক্যাবিলিটি, রিয়েল কনসিডারেশনে। 3 লাখ টাকা দেনমোহরে বিয়ে হবে, এইটাতে কাজ করবে। ফ্রি দেনমোহরে বিয়ে শাদী হবে না, অত আরাম নাই, অত ভালোবাসা নেই। তাহলে কনসিডারেশন হতে হবে রিয়েল, এবং কনসিডারেশন অবশ্যই ভেগ নয়। অলৌকিক কোনো ব্যাপার কনসিডারেশন আসতে পারবে না। এবং কনসিডারেশন অবশ্যই লিগ্যাল হতে হবে, লফুল হতে হবে, দুষ্ট আইটেম নিয়ে হবে না। যে আইন সরকার সিদ্ধ করেছে সে আইটেমের উপরে করতে হবে। এবার আরেকটা জিনিস বলি, ফ্রড। আমরা বহুল প্রচলিত একটা শব্দ হচ্ছে ফ্রড, শুনেছি, বহুল শুনেছি, বুঝেছি না? ইয়েস স্যার, শুনেছি। ধরেন কারো সাথে ব্যবসা করতে গেলেন, কিন্তু ওই লোকটা বেশি লাভবান হয়ে গেল, আপনি ধরতে পারলেন না। প্রথম যে মুখ থেকে শব্দটা আসে সেটা হচ্ছে ফ্রড, ঠিক না? যে লোকটা আমার সাথে ফ্রড করেছে, সে অনেক টাকা পয়সা মেরে দিয়েছে আমার, এটা ফ্রড। এখন কথা হলো, সে যে ফ্রড করেছে, ইট ইজ টু বি প্রুভড। আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, কিন্তু মামলা হেরে যাবেন যদি প্রমাণ করতে না পারেন। সবাই শুনছেন তো আমার কথা? ইয়েস স্যার। যদি আপনি কনফার্ম করতে না পারেন তিনি ফ্রড করার ইন্টেনশন নিয়ে ফ্রড করেছে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন টু ফ্রড? কাজ করতে করতে টাকা পয়সা বেশি হয়ে গেছে, এটা কিন্তু ফ্রড না। একটা ব্যবসায়ী পার্টনারশিপ ফার্মে একজন বেশি ইনকাম করে ফেলেছে, যদি তাদের ইকুয়াল পার্টনারশিপ না থাকে সেটার কথা বলছে, একজন বেশি নিয়ে ফেলেছে, হতেই পারে। সে কাজ বেশি করেছে, তার ক্লায়েন্ট বেশি, সেটা হতেই পারে। আর ফ্রডের ক্ষেত্রে বলা হয়েছে যে ফ্রড, ও বেশি ব্যবসা করেছে, ও অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না জীবনে। 3 ভাই, এক ভাই প্রচন্ড ধনী, এক ভাই গরিব, এক ভাই গ্রামে এখন রাস্তায় রাস্তায় ঘুরে, কিছুই করার নাই। হতে পারে না? পারে। তো ফ্রডের ক্ষেত্রে বলা হয়েছে, আমরা কিন্তু এই ফ্রড ও কন্ট্রাক্টের ইস্যু, কারণ কন্ট্রাক্টের মধ্যে এই ফ্রড পাওয়া যায়। আমরা বিভিন্ন আইটেম নিয়ে ডিসকাশন করছি। এই ডিসকাশনের কারণ হচ্ছে আপনাদের যখন মাল্টিপল চয়েসে যাব তখন যেন আপনারা এই বিষয়গুলো আসলে পারেন, আলোচনা বুঝতে পারেন, করতে পারেন। আর ম্যাটেরিয়াল তো অবশ্যই আপনাদেরকে আমি দিয়েই দিব, ডোন্ট ওয়ারি। ফ্রডের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ ফ্রড করে তাহলে তার ইন্টেনশন থাকতে হবে ফ্রড করার। আগে থেকে চিন্তা করবে যে আমি তাকে সাইজ করব, ওকে আমি মেরে খাবো, ওটা আমি মেরে খাবো। এই ইন্টেনশন থেকে যদি কেউ কোনো কাজ করে তাহলে শুধু ফ্রড হবে। আর যদি নিছক ভাবে করে, মানে সে জানতো না, হয়ে গেছে, দ্যাট ইজ নট ফ্রড। মিসরিপ্রেজেন্টেশন, সেটা হতে পারে, মিসরিপ্রেজেন্টেশন হতে পারে, কিংবা মেয়ার সাইলেন্সের কারণে হতে পারে। মানে নিছক সে আসলে চুপচাপ ছিল, কিছু বুঝলো হয়ে গেছে, সেটা কিন্তু ফ্রড না। কায়েম খানের মাইকটা একটু কাইন্ডলি মিউট করে দেন ইসরাত। ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট, কেউ শুনেছেন এটা? স্যার একটা বাতিল যোগ্য। ওকে, একটু বুঝান আমাদের, একটু ব্যাখ্যা করে, খুব উপকার হবে। আমি ইংরেজি বলেছি, আপনি বাংলা বলেছেন, এটা মিন করে না। স্যার যদি হচ্ছে কেউ কোনো ইলিগাল সাবস্টেন্স নিয়ে কন্ট্রাক্ট করে থাকে তো ওটা অলরেডি ভয়েড কন্ট্রাক্ট হিসেবেই কাউন্ট হবে, যেহেতু ওটা লিগ্যাল ছিল না। ওকে মারিয়া, ভয়েড থ্যাংক ইউ। কন্ট্রাক্ট হচ্ছে ইনভ্যালিড কোনো কন্ট্রাক্ট, আর যেটা হচ্ছে স্যার লিগ্যাল কোনো ইফেক্ট নেই। আচ্ছা,
ওকে, আর আমি স্যার একটা প্রশ্ন করি। ধরেন যে একটা পরীক্ষা আসছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, হ্যাঁ, ভয়েড কন্ট্রাক্ট কখনোই কন্ট্রাক্ট ছিল না, উত্তরটা কি ঠিক? জি স্যার ইয়েস স্যার। জি হ্যাঁ না স্যার, জি স্যার নিজেদের মধ্যে কনফিউশন শুরু হয়ে গেল। ঠিক স্যার ঠিক। কন্ট্রাক্ট ভয়েড চাইলে কন্ট্রাক্ট হবে। কখনোই কন্ট্রাক্ট ছিল না, সঠিক? জি স্যার। সঠিক স্যার। স্যার এটা সঠিক স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সঠিক। জি স্যার। আমি যদি বলি না, ইয়েস স্যার। কোনটা ইয়েস? না বললে আপনি স্যার ভুল। এটা চাইলে আপনি পরে কন্ট্রাক্ট করতে পারবেন। ভয়েড কন্ট্রাক্ট পরে চাইলে কন্ট্রাক্ট করতে পারবো? ইয়েস স্যার। না স্যার, সম্ভব না স্যার। ওটা তখন নতুন কন্ট্রাক্ট হিসেবে কাউন্ট হবে, ওই আচ্ছা, কন্ট্রাক্ট বাদ। ওকে। স্যার তো প্রশ্ন করেছে কখনো কন্ট্রাক্ট ছিল না, নেক্সটে কি হবে ওটার কথা তো বলেনি। ওকে, ভয়েড কন্ট্রাক্ট প্রথমে কন্ট্রাক্ট ছিল। নিহা, নিহা, ভয়েড জি স্যার। কন্ট্রাক্ট প্রথমে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ছিল পরে পরে কোনো বাতিল করা কারণে যায়, এটা বাতিল হয়েছে, সেটা ভয়েড কন্ট্রাক্ট। এটা তো ছিল। জি এটা সর্বদাই মানে বাতিল। আপনি বলছেন যে ভয়েড কন্ট্রাক্ট কি মানে কন্ট্রাক্ট হবে কিনা, তো ভয়েড হয়ে না, গেছে তাই বলেছি আর একটা ভয়েড কন্ট্রাক্ট হবে কন্ট্রাক্ট কখনো কন্ট্রাক্ট ছিল না, এটা বলেছে। আচ্ছা সেটা আগে কন্ট্রাক্ট ছিল, জি কোনো জি কারণে এটা ভয়েড হয়ে গেছে, এই জন্য ভয়েড কন্ট্রাক্ট। জি স্যার। ঠিক আছে, আর ভয়েডেবল কন্ট্রাক্ট কি? যদি কোনো প্রপার কন্ট্রাক্টের পরে যদি কন্ডিশন ব্রেক করা হয় কোনো কারণে বা কেউ মালিয়া, আনফরচুনেটলি আপনাকে একটু আস্তে শুনতে পাচ্ছি। ভয়েডেবল কন্ট্রাক্ট কি সায়েম? or anybody? স্যার কন্ট্রাক্ট হওয়ার পর কোনো হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনে যদি ব্রেক করা হয় তখন সেটা ভয়েডেবল হয়ে যাবে আর কি। না সেটা তো ভয়েডেবল কেন হবে? টার্মস এন্ড কন্ডিশন যদি ব্রেক করেন তাহলে তো সেটা শেষ, বাতিল। স্যার আইন দ্বারা যখন হুম, এটাকে ক্যান্সেল করা হয় তখনই তো মনে হয় এটা ক্যান্সেল ভয়েডেবল। তখন তো ভয়েড হয়ে যাবে, ভয়েডেবল না। স্যার স্যার যখন এটা কন্ট্রাক্ট হওয়ার মতো যোগ্যই না স্যার। আচ্ছা, কন্ট্রাক্ট হওয়ার মতো যোগ্য না হলে সেটা তো এগ্রিমেন্ট, স্যার যখন কন্ট্রাক্ট শব্দটাই মানে বলতাম না। স্যার একটা পারপাসে কন্ট্রাক্টটা করা হয়েছিল এবং কন্ট্রাক্টটার পারপাসটা অলমোস্ট ফুলফিল হয়ে যাচ্ছে, তখন ওই কন্ট্রাক্টটা কি ভয়েডেবল কন্ট্রাক্ট বলা যায় যে পারপাস পারফরমেন্স কমপ্লিট? যদি হয়ে যায়, যদি এটা এক্সিকিউটেড হয়ে যায় তাহলে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, এটা ভয়েডেবল হবে না। আচ্ছা স্যার। ঘটনা হলো, স্যার এখানে একটু বলা যায় না স্যার যে নাবালকের চুক্তি শুরুতেই বাতিল, এরকম একটা কথা ছিল না আছে। সেটা তো বাতিলই, ওটা তো কন্ট্রাক্টই হ্যাঁ, তো হবে না, তো ওটা সে এখানে বাতিলযোগ্য যদি বলা, যেটা বলছি আমি ভয়েডেবল যেটা বলছি সেটাকে বাতিলযোগ্য, এই যেমন নাবালক উদাহরণটা যদি এভাবে হয় স্যার, নাবালকের চুক্তি শুরুতে বাতিলযোগ্য, এটা না উদাহরণ হবে না, ভয়েডেবল। হবে না, হবে না, হবে না। নাবালকের সাথে চুক্তি আপনি করতেই পারবেন না। স্যার ভয়েডেবল মানে এটা বোঝাচ্ছে না, মানে এটা পুরোপুরি ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এটা কন্ট্রাক্টে অ্যাপ্লাই করতে পারবেন, এটা অভিষেকের বাড়ি বোঝাচ্ছে না? আপনার কি চট্টগ্রাম? ইয়েস স্যার। বোঝা যায়। জি হ্যাঁ, আমাকে যদি বলতেন। মানে ভয়েডেবল যেটা মানে এটা পুরো আমি চাইলে কন্ট্রাক্টে অ্যাপ্লাই করতে পারবো আবার, এটা মানে এলিমেন্ট গুলো আছে কন্ট্রাক্টটা হওয়ার বিষয়টা জন্য হচ্ছে ভয়েডেবল চুক্তি স্টিল ভয়েড না, প্রথম ইয়েস। কথা। এটা একটা দোদুল্যমান অবস্থা, এটা দুলছে, নিচেও পড়ছে না, ভেঙেও পড়ছে না, আবার ওইখানে বসে খুব একটা কার্যকরী ভূমিকা পালন করছে না। এটাকে আমরা এইভাবে বলি যে দুইটা পক্ষ, কথার কথা, একটা চুক্তিতে দুইটা পক্ষ, এক পক্ষ রাজি আর এক পক্ষ রাজি না। তো যে পক্ষ রাজি সে পক্ষ বেনিফিট গুনছে যে আমি কেন রাজি, আর যে পক্ষ রাজি না সেও বেনিফিট গুনছে যে না হলে আমার কি অবস্থাটা হবে, কিন্তু চুক্তিটা বাতিল করে নাই দুজনে, এই অবস্থা। দিস ইজ কল্ড ফ্রাস্ট্রেশন অফ কন্ট্রাক্ট। অর্থাৎ আমি এইটা করতে পারবো কিনা, চালাতে পারবো কিনা, যেমন ধরেন একটা লোক, ওই দুজনের মধ্যে একজন প্রথম মানে কোনো একটা মামলা খেয়েছে, ব্যবসা চলছে, এই অবস্থায় কোনো একটা মামলা খেয়েছে, যিনি মামলা খেয়েছেন তিনি জেলে, তো বাকি যিনি বাহিরে আছেন তিনি 1 মাস চালাচ্ছে, 2 মাস চালাচ্ছে, 3 মাস চালাচ্ছে, কিন্তু ওই লোক আর জেল থেকে জামিন পাচ্ছে না, বুঝছেন তো, জামিন পাচ্ছে না। তারপর আরো কিছুদিন দেখি না, আরো 3 মাস, 3 মাস পরে তো আবার ওই লোকটা কোর্টে উঠবে, তখন না হয় জামিন করানো যাবে, 3 মাস পরে আবার হলো না। এই যে তখন দুজনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে,
এক পক্ষ জেলে বসে ভাবে আহারে আমার ব্যবসাটার কি হবে, আরেকজন এখানে বসে ভাবে এর যদি রায় হয়ে যায় এবং রায়তে যদি সে হেরে যায় তাহলে কি অবস্থা হবে। এই যে একটা দোদুল্যমান সিচুয়েশন, তখন এটা একটা ভয়েডেবল কন্ট্রাক্ট হয়, যেটাকে আমরা বাতিল বলবো না, অর্থাৎ ভয়েড বলবো না, মাঝামাঝি একটা সিচুয়েশন, এবং এটা একটা ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন। মানে দুই পক্ষরে বাতিল করার ইচ্ছা বাট বাতিল করে না, এই টাইপস। হ্যাঁ, ঠিক তাই। এটা কি আইনগত নাকি পক্ষের নাকি এক এটা আইনগত, পক্ষের? এটা লিগাল, স্টিল ইট ইজ ভ্যালিড। প্রশ্ন আসতে পারে যে ভয়েডেবল কন্ট্রাক্ট কি ভ্যালিড? উত্তর হবে ইয়েস, ভয়েডেবল কন্ট্রাক্ট ইজ ভ্যালিড। স্যার একটু কনফিউজড হয়ে গেলাম, দুই পক্ষই কি স্যার অসুখী নাকি এক পক্ষ সুখী এক পক্ষ অসুখী? সাধারণত ভয়েডেবল কন্ট্রাক্টে এক পক্ষ সুখী আর এক পক্ষ অসুখী, কিন্তু দুই পক্ষই ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকে যে আমার সুখটা কন্টিনিউ করবে কিনা আর একজন অসুখটা কন্টিনিউ করবে। স্যার কন্ট্রাক্ট করার সময় যদি একজন পার্সন ধরেন স্যার সার্টেন ফিনান্সিয়াল কন্ট্রাক্ট ঠিক ছিল, পরবর্তী সে ব্যাংকরাপ্ট হয়ে গেল, তখন কি কন্ট্রাক্ট ভয়েডেবল হয়ে যাবে? না, ভয়েডেবল হবে না, তখন ভয়েড হয়ে যাবে, কারণ আমরা পড়েছি যে ব্যাংকরাপ্ট, দেউলিয়া, ইনসলভেন্ট এরা কন্ট্রাক্টই কন্টিনিউ করতে পারে না, তখন ভয়েড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি শোনা যায় যে তার একটা কেস, সে একটা পিটিশন দিয়েছে কোর্টে যে আমি পাবলিকে টাকা দিতে পারবো না, হ্যাঁ আমাকে ইনসলভেন্ট ঘোষণা করা হোক, তখন কিন্তু এটা ভয়েডেবল। কারণ কি? কারণ হচ্ছে ইনসলভেন্ট অ্যাক্টে বলা আছে যে কোর্ট ছাড়া এই ইনসলভেন্ট কাউকে ঘোষণা করা যাবে না। সে নিজেকে নিজে ইনসলভেন্ট ঘোষণা করলো, হাত তুলে দিল, টাকা দিতে পারবো না, এটা হবে না, কোর্টের ডিসিশন লাগবে। সেই জন্য ওইটা ফ্রাস্ট্রেটেড অবস্থা, এবং ওইটাকে আমরা বলবো ভয়েডেবল, নট ভয়েড। কিন্তু যদি সিদ্ধান্ত হয়ে যায় তখন হয়ে যাবে ভয়েড। স্যার নিজেকে ইনসলভেন্ট ঘোষণা করার জন্য কি কোর্টে অ্যাপ্লাই করা যায়? করতেই হবে, কোর্টে অ্যাপ্লাই করা ছাড়া আপনি ডিসিশন দিতে পারবেন না। ইনসলভেন্ট, ব্যাংক্রাফট মাস্ট বি ডিসাইডেড বাই দ্য কোর্ট, মনে রাখবেন। স্যার তাহলে ভয়েড এন্ড ভয়েডেবল ডিসকাশনের আমাদের সামারি কি দাঁড়াচ্ছে? সামারি দাঁড়াচ্ছে ভয়েড মানে এটা আর নাই, এই মৃত জিনিস, আর ভয়েডেবল এখনো মৃত না, এ লাফাচ্ছে, মরবে মরবে অবস্থা, আবার ও সুস্থ অবস্থা ফিরেও আসতে পারে, সে এখন আইসিইউতে আছে, সিসিইউতে আছে। স্যার আপনার বাসায় যদি বলি ডিভোর্সের আগ মুহূর্তে দুইজনের সিচুয়েশন। আরেকটা টার্ম। আচ্ছা, আমাদের সময় নাই মনে হয় না, 5:05 বাজে। আপনারা ভালোই লাগছিল, আপনাদের ভালো লাগছিল কিনা জানি না, ক্লাসে ভালোই লাগছিল। ইয়েস স্যার, আমাদের স্যার আজকে ভালো ফার্স্ট লাগছে, ক্লাস, আপনার কাছে হ্যাঁ অনেক ভালো সুন্দর লাগছে। লাগছে। ভালো লাগছে আচ্ছা, আমি একটু ওই যে বাংলাদেশ ব্যাংকে যারা আছেন ভাই এবং বোন, আমাকে একটু কাইন্ডলি আর আপনাদের রোল নাম্বারটা বলবেন? আমারটা তো বোধহয় লেখা আছে ভাইয়া। আপনারটা লেখা আছে? হ্যাঁ 963। 963। একটা মিনিট। জি, এটা পেয়েছি। আর আর জি আমার 935 মোহাম্মদ আব্দুল হাই। জি 935। জি আমি পেয়েছি। আরো আছেন একজন বোধহয়, গোপাল সাহা 929। 929। আর ব্যাংকে আছেন 96978 978। আমি বুঝতে পারছি না। 969 969 969 মোস্তাক আহমেদ। জি, আর আছেন? জি আছে মোহাম্মদ হারুন রশিদ 1007। 1007। হারুনুর রশিদ ভাই নাকি? জি জি। আচ্ছা, আমি একটু মেট্রোতে, তো এই জন্য আসলে কথা বলাটা। না হ্যাঁ সরি, বুঝি নাই। আমি মেট্রো আচ্ছা, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আছেন চাকরি যারা করছেন তাদেরকে আমি একটু আলাদাভাবে বুঝতে পারছি। আর ব্যাংক এশিয়াতে মধ্যে কেউ একজন আছেন? স্যার আমিও চাকরি করছি। কি কত নাম্বার রোল? একটা সফটওয়্যার কোম্পানিতে। আচ্ছা, রোল কত? 977 977। 977। স্যার 918 হুমায়ুন কবির। একটা মিনিট, আমি একটু মার্ক করে নিচ্ছি। আচ্ছা, 977 এর পর 918 হুমায়ুন কবির, প্রিমিয়ার ব্যাংক। আচ্ছা, 918। স্যার 974 সৈয়দ রমিত রহমান। 974। আপনি কোথায় আছেন? স্যার আমি আছি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ফিনান্স ডিপার্টমেন্টে। আলহামদুলিল্লাহ। আর কেউ? 959 959। সাইফুর রহমান ভাই কোথায় আছেন?
স্যার ডেল্টা ফার্মাসিউটিক্যালস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স। ওকে, আর কে আছেন বললেন আপা? ডাবল নাইন ওয়ান সুমন মিয়া। একটা মিনিট আগে আপারটা শুনি। কত? ডাবল নাইন ওয়ান 926 রাজিয়া সুলতানা। জি, আপনি কোথায় আছেন? আমি এক্সিম ব্যাংকে আছি। এক্সিম ব্যাংকে। আর কেউ? স্যার মোহাম্মদ সুমন ডাবল মিয়া। নাইন ওয়ান 991 সানজানা খাতুন। জি, আপনি কোথায় আছেন? জি আমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে আছি, কোন ফার্মে? ম্যাপস এন্ড জে পার্টনার্স। আচ্ছা, ঠিক আছে। আর কি আছেন? স্যার মোহাম্মদ সুমন মিয়া। রোল নাম্বারটা বলেন, রোল নাম্বারটা। 943 921 আর 923। 943 921 হচ্ছে বদরুল ইসলাম রুকন, জি স্যার। আর 943 হচ্ছেন মোহাম্মদ সুমন মোহাম্মদ মিয়া। সুমন মিয়া। জি স্যার। 1011 1011 1048 1048 লুৎফুল কবির। লুৎফুল কবির। জি, 916 916 স্যার 800 স্যার, এই রোল নাম্বার 800। রোল নাম্বার 800 800। ইসাক আলী। জি ভাই, আপনি কোথায় আছেন? জি স্যার। ইসাক আলী ভাই, আপনি কোথায় কাজ করছেন? স্যার আমি প্রাইভেট কোম্পানিতে আছি স্যার। ওকে, আর কেউ আছেন জবে? ট্যাক্স ভ্যাটে আছে 1002। কত? 1002। 1003 3 2 1002 1002 তারেক বিন হাবিব। জি স্যার। কোথায় আছেন? স্যার আবুল খায়ের আছে। আবুল খায়েরে। ওকে, হ্যাঁ বলেছিলাম। আর কেউ? 916 দিয়েছেন? 916 মনে হয় আমি ঠিক করেছি। না, 916 হচ্ছে চন্দন কুমার আচার্য। জি স্যার। কোথায় আছেন আপনি? কাজ করেন কোথায়? গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্যার। হ্যাঁ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্যার। গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ওকে, আর একজন বলছিলেন কি জানো? 1030 ফারিন আহমেদ লামিসা, স্যার প্রাইভেট কোম্পানিতে জব করি। 1037। স্যার 1030। আচ্ছা, ফারিহা আহমেদ লামিসা। জি ওকে, স্যার। প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। ওকে। 981 944 স্যার। 81 শামীম হোসাইন। জি জি স্যার। কোথায় আছেন? ডিপিডিসিতে। ডিপিডিসি সরকারি না, এটা তো বোধহয় স্বায়ত্তশাসিত না? স্বায়ত্তশাসিত, হ্যাঁ সব। 767 একটি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে আছি। 767। আমি খুবই হ্যাপি আপনাদের এরকম মাল্টি ডাইমেনশনাল। 900 922 আচ্ছা, টিচার বলছিলেন কে জানেন? টিচার স্যার আমি। কত কত রোল? 767। একটা মিনিট। খুব ভালো একটা কাজ হয়েছে আইসিবি। তারপরে 922 922। ইয়েস স্যার। 922 হচ্ছে মফিজুর রহমান। ইয়েস স্যার। আপনি আছেন কোথায়? আমি স্যার একটা আমেরিকান সিপিএ ফার্মে আছি। আলহামদুলিল্লাহ। আর এনিবডি? স্যার 942 রকিবুল আজাদ। রকিবুল আজাদ। স্যার আমি চৈতি গ্রুপে আছি, কর্পোরেট অফিস, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টস। আর কেউ? 944। হ্যালো। 987। আচ্ছা, বিপ্লব বড়ুয়া। হ্যাঁ 987। আমি বাংলাদেশ ব্যাংকে আছি এইচআর। বাংলাদেশ ব্যাংকে আছেন এইচআরে? জি জি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 944 স্যার। 944 জুবাইর আলম। জি স্যার। আল আরাফা ইসলামী ব্যাংক। আল আরাফা ইসলামী ব্যাংক। কামাল আমার বন্ধু, আপনাদের হেড অফ ইন্টারনাল অডিট। ও জি স্যার। আচ্ছা, আর কেউ? 976 976 হচ্ছে কিশোর বিশ্বাস। ইয়েস স্যার। 1027 1027 মারুফ হোসাইন। জি স্যার। স্যার 967। 967 লিয়াকত আলী খান। জি স্যার। ওকে। 962। 962। আমার ফর্মাল ক্লাস শেষ। যারা যারা এই কাজটা শেষ করতে
শেষ করার জন্য আমি তাদেরকে একটু ওয়েট করতে বলছি, বাকিরা চাইলে চলে যেতে পারে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আমার কথা হবে। ঠিক আছে, তো আমার মনে হয় শেষ। কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন আমি নিচ্ছি, অসুবিধা নাই। তার আগে আমি বলি, আর কেউ বোধহয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার নেক্সট ক্লাসে কথা হবে। এখন কোশ্চেন দুই একটা থাকলে বলতে পারেন। স্যার এখানে কি প্রত্যেকে বলবে নাকি শুধু শুধু যারা জব হোল্ডার তারা তাদের রোল নাম্বারটা বলবে? আমি শুধু জব হোল্ডারদেরটা চাচ্ছিলাম, স্টুডেন্টদের চাচ্ছিলাম না। ঠিক আছে স্যার, থ্যাংক। আচ্ছা, ফর্মাল ক্লাস যেহেতু শেষ, আমি রেকর্ডিংটা অফ করছি। আমরা